কোথায় যাচ্ছ? ক্লাস করবে না? না, করব না আপনার ক্লাস। হারিমুখো স্যার। রাস্তার ধারে কান ধরে দাঁড়িয়ে আছে শিমুল, আর স্যার টিউশনির দরজায় দাঁড়িয়ে তার উপর নজর রাখছে। সে যদি কান ছেড়ে দেয় ওই জন্য। রাস্তার লোকেরা সবাই তার দিকে তাকিয়ে আছে, সবাই হাসছে। খুব রাগ লাগছে শিমুলের, ইচ্ছা করছে সব কটাকে ধরে কুচি কুচি করতে। শয়তানের কারখানা এক একটা। স্যার শিমুলের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। শিমুল নিচের দিকে একবার মুখ করছে, আর একবার রাস্তার লোকগুলোকে দেখছে। স্যার এবার শিমুলকে ভেতরে আসতে বললেন। শিমুল বুঝতে পারল না সে দোষটা কি করেছে। শিমুল ব্যাগটা নিয়ে চলে আসতে যাবে, অমনি হারিমুখো স্যারটা বললেন, কোথায় যাচ্ছ? ক্লাস করবে না? না, করব না আপনার ক্লাস। হারিমুখো স্যার। কিছু বললে তুমি? কই না তো, কিছু বলিনি। আচ্ছা, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি আর পড়বো না আপনার কাছে। কেন? কেন পড়বে না শুনি? আপনি আমাকে শুধু শুধু কান ধরে রাস্তায় দাঁড় করালেন। শুধু শুধু? তা নয়তো কি শুনি? কিসের জন্য কান ধরে দাঁড় করালেন? তোমাকে জয় প্রপোজ করেছিল? তো তুমি অ্যাকসেপ্ট করেছো? হ্যাঁ করেছি, তাতে আপনার কি শুনি? আমার টিউশনে এসব চলবে না, বুঝেছো? আর তারপরেও যদি এসব শুনতে পাই আমি তোমার বাবাইকে সব বলবো। সরি স্যার, আর কোনো দিন হবে না। ওকে, চুপ করে বসো। এখন তোমাদের পরীক্ষার খাতা দেখাবো। ওকে স্যার। রাক্ষস একটা শালা শয়তান, সব সময় আমার পেছনে বাঁশ দেওয়ার জন্য রেডি। তিথি, তুই 100-তে 90 পেয়েছিস। থ্যাংক ইউ স্যার। এবার সবার এক এক করে নং বলল। স্যার এবার শুধু বাকি শিমুল আর তার বেস্টুর। শিমুল। হ্যাঁ স্যার বলুন। ঈশ্বরী, তুই পেয়েছিস 100-তে 10। অনেক হয়ে গেছে তো। তোর বাবাকে কাল আমার সাথে দেখা করতে বলবি। কেন স্যার? সেটা জেনে তুই কি করবি? যেটা বলছি সেটা করবি। শিমুল। হ্যাঁ বলুন। তুমি 100-তে 0 পেয়েছো, উঠে এসো এখানে। জি স্যার। এটা কি শিমুল তোমার পড়াশোনা কোথায় এসে পৌঁছেছে বুঝতে পারছো? ওই জন্যই তো বাড়িতে বললাম বিয়ে করব, আমার পড়তে ভালো লাগে না। কিন্তু শ্যাট আপ, তোমার লজ্জা করে না? এটা কোনো নং হলো? কেন স্যার, 0 কি নং না? শিমুল। শিমুলকে আর পাইকে ব্যাগ নিয়ে দিল ছুট। আচ্ছা, পরিচয়টা দিয়ে নেই। শিমুল বাবা মায়ের একমাত্র মেয়ে। সে এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, তাও আবার জোর করে কলেজে ভর্তি হয়েছে ঘুষ দিয়ে। তার মাথায় গোবর ভরা। আর যার সাথে এতক্ষণ যুদ্ধ করলো তিনি তার স্যার আয়াত, টিউশন স্যার আর কলেজের স্যার। আর বেস্টু ঈশ্বরী শিমুল ওকে আদর করে ইস্যু বলে ডাকে। যাই হোক, বাকি ঘটনা গল্পে জানতে পারবেন। পরের দিন কলেজে শিমুল তাড়াতাড়ি রেডি হয়ে ইস্যুকে নিয়ে বেরিয়ে গেল কলেজে। কলেজে ঢুকতেই কয়েকজন পা বাড়িয়ে শিমুলকে ফেলে দেয়। আহা, কোন রানু মণ্ডলের বর রে, আমাকে ফেললি? আজ তোকে তো। উঠে দেখে স্যার দাঁড়িয়ে। ব্যাস, শিমুলের তো মাথা গরম হয়ে গেল। স্যার আপনি আমাকে ফেললেন কেন? চুপ, আমি তোমাকে ফেলিনি, আয়ুষ ফেলেছে। ভালো করে তাকিয়ে দেখো। ননসেন্স বলে চলে যায়। কি? আমি ননসেন্স? তোকে আমি দেখে নিব আয়ত, আগে এটাকে দেখি। ওই হারামি, তুই আমাকে ফেললি কেন? বেশ করেছি। কি করবি তুই? কি করব দেখবি তুই? দেখা। ওয়েট। বলেই কিছু দূর থেকে একটা মোটা লাঠি নিয়ে এলো শিমুল। ওড়নাটা কোমরে বেঁধে নিয়ে ওদের দিকে এগিয়ে গেল, আর সব কটাকে লাঠি দিয়ে পেটালো। প্লিজ আমাদের ছেড়ে দাও বোন, প্লিজ, আর হবে না। সব স্যার ম্যামরা চলে আসে সেখানে। এই, এটা কি করছো তুমি? ওকে মারছো কেন? কে বে এত জ্ঞান দিতে আসছে? স্যার আপনি। সরি। তুমি ওকে মারলে কেন? আমাকে ফেলে দিয়েছে তাই। তা বলে ওভাবে মারবে? যাও, ক্লাসে যাও। সবাইকে ক্লাসে যেতে বলে। রুম, স্যার পড়াচ্ছে আর শিমুল কাগজ নিয়ে খেলা করছে। শিমুল, স্ট্যান্ড আপ। জি স্যার। তোমাকে একটা খুব সহজ প্রশ্ন করছি। ক্লাস 9-10-এ পড়েছো। আচ্ছা করুন। ভাজক কলা কাকে বলে? এত সোজা প্রশ্ন? এটা তুমি চুটকিতে বলে দিব। যে কলা ভেজে রান্না করা হয় তাকে ভাজক কলা বলে। হোয়াট? শিমুল, তোমার মনটা কোথায়? পড়াশোনা কেন করছো না ঠিক মতো? সবাই হা হা করে হাসছে। স্টপ, সবাই চুপ। এটা তোমার কত আগের পড়া, আর তুমি এটার উপর কি দিলে? স্কুল লাইফে কি করেছিলে?
কেন? এটাই তো লিখেছিলাম। ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে আছে শিমুল, আর ওই হাড়িমুখ স্যারকে হাজারটা গালাগালি করছে। কলেজ ছুটি হয়েছে, শিমুল আর ইস্যু হাঁটছে, অমনি একটা বড় কার এসে সামনে দাঁড়ালো। এই দেখতে পান, আল্লাহ দুটো চোখ দিয়েছে, কাজে লাগান। মানুষের প্রাণ নিতে গাড়িতে বসে আছেন, বের হন। সরি আসলে বুঝতে পারিনি, ফোনে কথা বলছিলাম। ওকে ওকে, যা, এবারের মতো মাফ করলাম। গাড়িটা চলে গেল। ইস্যুকে বাই বলে শিমুল বাড়ি চলে গেল। বাড়িতে এসে শিমুল দেখে তার মা আর তার বাবা খুব ব্যস্ত, তাই সে নিজের রুমে ব্যাগটা রেখে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বাবা আর মা তার রুমে এসে বলল, শিমুল, কাল তোর গায়ে হলুদ, পরশু তোর বিয়ে। পাত্র আমরা ঠিক করে রেখেছি, এই ছবি দেখে নে। বিয়ে? বাবা মা চলে যায়। হ্যাঁ, ওটা তো আর সত্যি বলিনি, তা বলে বিয়ে ঠিক করে দিল। দেখবো না ছবি। ছবিটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ল শিমুল। সকালবেলা মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙে শিমুলের। বিরক্ত হয়ে বিছানায় উঠে বসে ঘুম ঘুম চোখ নিয়ে আর চেঁচিয়ে উঠে, সকালবেলা এত ডাকাডাকি কিসের? মেয়ের কথা শোনো, বলে কি তোর কি হুঁশ জ্ঞান আছে? আজ তোর গায়ে হলুদ, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়। মা প্লিজ আর একটু ঘুমাতে দাও, আর একটু। এই তুই উঠবি নাকি আমি পানি আনবো? উঠছি। উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে শিমুল। তখনই ইস্যু একটা হলুদ শাড়ি নিয়ে শিমুলের রুমে এসে বলল, এই নে, শাড়িটা তাড়াতাড়ি পরে নে, কাকিমা রেগে যাবে না হলে। তুই এখানে কি করছিস? আর কি করে জানলি আমার বিয়ে? কি রে, তুই বেস্টর বিয়ে আর জানবো না? কাকিমা কালই আমাদের বাড়িতে গিয়ে বলে এসেছে, তাই সকাল সকাল চলে এলাম। ভালো করেছিস। এখন শাড়িটা পরে আয় তাড়াতাড়ি। ওকে। শাড়িটা পরে এলো শিমুল। হালকা লিপস্টিক, গাঢ় কাজল, হলুদ রঙের গয়না ফুলের। আজ শিমুলকে হলুদ পরি লাগছে। সবাইকে এই দিনে সুন্দর লাগে, তবে আমাদের নায়িকা কোনো পরীর থেকে কম না। শিমুলকে সাজিয়ে ইস্যু নিজেই শিমুলের দিকে হা করে তাকিয়ে আছে। কি হলো? হা করে কি দেখছিস? মুখ বন্ধ কর, মাছি ঢুকে যাবে। আজ তো আমি তোর ওপর ক্রাশ খেয়ে গেলাম। যদি ছেলে হতাম আমি আজ তোকে নিয়ে পালিয়ে যেতাম। তোর এ ফালতু বকবক বন্ধ করবি? ওকে করলাম, কিন্তু তোর বিয়ে তো হয়ে গেল, আমারটা কবে হবে? সেটা তুই দেখ। আমি শুধু একটা জিনিস চাই, আমার বরটা যেন খুব বদমাইশ হয়, আমাকে যেন পড়তে না দেয়, পড়তে বসতে যেন মারে। এই প্রথম কোনো মেয়ে নিজের বর খারাপ চাইলো। ব্রেকিং নিউজ, শিমুল চৌধুরী চায় তার বর যেন বদমাইশ হয়, তাকে মারে। এই হারামি, তুই চেঁচামেচি করছিস কেন? কেউ যদি শুনে ফেলে? ওকে সরি, চল নিচে চল। হলুদের পর্ব শেষ। শিমুল রুমে আসে। এইভাবে সারাদিন কেটে রাত আসে। রাতে মেহেদি পড়াতে আসে। মেয়েটি মেহেদি পড়াতে পড়াতে বলল, দিদি, বরের নাম লিখবো? না, দরকার নেই বরের নাম লেখার। কেন নেই? দরকার আছে। এই তুমি বরের নাম লেখো তামিম। ওকে দিদি। মেহেদি পর্ব শেষ হয়ে যায়। পরের দিন সকালে শিমুলকে সুন্দর করে সাজানো হয়। এখনো পর্যন্ত বরকে দেখেনি শিমুল। বিয়েটা ভালোভাবে সম্পন্ন হলো। এবার বিদায়ের পালা। বিদায়ের সময় শিমুলের মা খুব কাঁদছিলেন, আর কাঁদবে না কেন? তাদের একমাত্র মেয়ে তাদের ছেড়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে, বরের বাড়িতে। রুমে বসে আছে বউ সাজে শিমুল। তখনই দরজা লাগানোর শব্দে একটু নড়েচড়ে বসলো। বরটা এসে তার পাশে বসে ঘুমটাটা উঠাতেই শিমুল চেঁচিয়ে উঠল, আপনি এখানে কেন? কেন, এখানে অন্য কারো থাকার কথা ছিল? হ্যাঁ তাই তো, আমার বর তামিম না কি যেন নাম, সে কই? আমার নাম তো তামিম। কিন্তু আপনার নাম তো আয়ত। হ্যাঁ, আয়াত আমার ডাকনাম, আর তামিম। থাক থাক, বুঝেছি, আর বলতে হয় না। ওকে। আরে আপনি এখানে কেন বসে আছেন? সরুন। কেন? আপনি আমাকে ছোবেন না বলে দিলাম। 100 বার ছোবো, তুমি আমার বউ। বাবা গো, আমি বাড়ি যাব। ওই চুপ চুপ, সবাই শুনতে পেলে আমার মান সম্মান যাবে। আচ্ছা শোনো, তুমি বিছানায় শুয়ে পড়ো। শিমুল বিছানায় শুয়ে পড়ে, আর আয়াত সোফায় শুয়ে পড়ে। সকালবেলা কারো যেন আওয়াজে ঘুম ভেঙে গেল শিমুলের। কানে বালিশ চাপা দিয়ে ঘুম ঘুম চোখ নিয়ে শিমুল বলল, কোন শালারে এত রাতে আমাকে উঠায়? হারামি, তোর কপালে বউ জুটবে না। চোখ খুলতেই শিমুলের চোখ কপালে উঠে গেল। ঢোক গিলে স্যারকে বলল, স্যার আপনি? হ্যাঁ, আর কি যেন বলছিলে? আমি কি? না স্যার, আপনাকে কিছু বলিনি আসলে। এত রাতে এভাবে উঠালেন, আমি ভাবলাম কোন জিন, আর আমি শুনেছি জিনকে গালাগালি করলে জিন পালিয়ে যায়। তোমার এইসব ফালতু কথা রাখো আর পড়তে বসো। কি পড়তে বসতে হবে? আল্লাহ গো, পড়ার ভয়ে বিয়ে করলাম, আর সেই পড়া। চুপচাপ রেডি হয়ে পড়তে বসো। আমি
নিচে থেকে এসে যেন দেখতে পাই তুমি পড়তে বসেছ। পারবো না আমি। কি বললে? আবার বলো। কই কিছু না তো। ওকে, আমি কিছুক্ষণ পর আসছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বসো। রাক্ষসটা চলে যায়। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি বিছানায় বই রাখা। ভয়ে ভয়ে পড়তে বসে গেলাম। না 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 পড়ে গুনগান করে গান গাইছি। मोइन हंग की कहा दिल मेरा खो गया आशिकों की गली में गजब हो गया दिन सन गुजरी रातें भी मेरा चैन खो गया चलो। বাহ বাহ, ভালো গান করো তো। আজ বউভাতে তুমি গান করবে কেমন? কথাটা কানে আসতেই পেছন ফিরে তাকালো শিমুল। না না স্যার, আমি গান পারি না, এমনি। বললাম তো তুমি গান করবে। এবার বইগুলো দাও। নিন। আচ্ছা, পড়া বলো। খিদে পেয়েছে। আগে পড়ো, তুমি দিন দিন খুব বান্দর হচ্ছ। কে আপনি? শিমুল। মজা করলাম আমি। বেশ, পড়া বলো। কি পড়া? ভেবেছিলাম বিয়ের পর আর পড়তে হবে না, তাই সব পড়া কাল ভুলে গেছি। তোমাকে নিয়ে যে কি করব, উফ। ভাই আসবো? আয়। ভাবিকে নিচে ডাকছে সবাই ব্রেকফাস্টের জন্য। ওকে নিয়ে যা। শিমুলকে ইমরা স্যারের বউ নিচে নিয়ে যায়। নতুন বউকে সবাই খুব আদর দিচ্ছে। সন্ধ্যার দিকে শিমুলকে খুব সুন্দর করে সাজিয়েছে, একটা সুন্দর চেয়ারে বসিয়েছে। শিমুল চুপচাপ বসে আছে আর গান হচ্ছে, সবাই নাচছে। শিমুলও আর নিজেকে আটকে রাখতে পারলো না, নাচতে লাগলো সসুরাল কিন্দা ফুলে। স্যার শিমুলের হাত ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে গেল। স্যার কি করছেন? আমাকে নাচতে দিন, আমি নাচবো। কত শখ ছিল আমার বিয়েতে আমি নাচবো। ছাড়ুন ছাড়ুন না হাতটা। আয়াত আর শিমুলকে কোনো কথা বলতে দিল না। শিমুলের দুই ঠোঁট আঁকড়ে ধরলো, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে শিমুল লজ্জায় নিচের দিকে মুখ করে নেয়। আয়াত ঠোঁট মুছে বলল, এবার বক বক করো, চুপ কেন? কি হলো, আর নাচতে যাবে সবার সামনে? না। চলো বাইরে। স্যার একটা গিটার শিমুলের সামনে এনে দিয়ে গান করতে বলল। শিমুলও তার ফেভারিট গানটা গাইল। थम सा गया तो हाथ में हाथ जो दे गया चलूं मैं जहाँ जाए तो डाए में तेरे बाए तो हुरुथ में हवाए तो साथिया हंसू में जब गाए तो रो में मुरझाए तो भीगू में बरसाए तो साथिया। বাকিটা এসে স্যার বলতে শুরু করলো। সবাই গান শুনে হাততালি দিতে লাগলো। রাতে ঘুমাতে গিয়ে শিমুল দেখে আয়াত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শিমুল ভয়ে ভয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। এই ওঠো শিমুল। জি স্যার। ওঠো। উঠছি স্যার। বিছানা থেকে উঠে স্যারের সামনে গেল শিমুল। স্যার শিমুলের কোমরে হাত দিয়ে কাপল ডান্স করতে করতে বলল, খুব শখ না নাচার? এবার নাচো সারা রাত আমার সাথে। স্যার আমার ঘুম পাচ্ছে। না, আজ তুমি ঘুমাবে না। সকালবেলা। এই শিমুল ওঠো, পড়তে বসো, তারপর কলেজে যেতে হবে তো নাকি? কি কলেজে যেতে হবে? কলেজে গিয়ে মাঠে বসেছিল শিমুল। পেছন থেকে কেউ এসে তার গলায় হাত দিয়ে বলল, শিমুল। শিমুল পেছনে ঘুরে তাকিয়ে বলল, আবির তুই কবে এলি? খুশিতে জড়িয়ে ধরে নিলাম। হ্যাঁ, এই কালকে এসেছি। এই কলেজে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। কি মজা, আমি খুবই খুশি হয়েছি। চল তুই আর আমি একটু ঘুরি। আচ্ছা চল। দুজনে হাত ধরে ঘুরছে। এদিকে আয়াত দূর থেকে সবটা দেখছে আর রাগে ফুলছে। না জানি আজ শিমুলের কপালে কি আছে। গল্পের নায়িকার নাম পাল্টানো হলো, শিমুল নয়, মেহেক হবে এখন থেকে। আয়াত তো দূর থেকে সবটা দেখেছে, মেহেক ছেলেটার সাথে কি কি করছে। রাগে আয়াতের চোখ লাল বর্ণ ধারণ করেছে। হাতে একটা কলম ধরেছিল। রাগ সামলাতে না পেরে কলমটা খুব জোরে ছুঁড়ে দিল। না জানি আজ মেহেকের কপালে কি আছে। আয়াতের লাল লাভার মতো চোখ মেহেককে জ্বালিয়ে দেবে। মেহেক দূরে গিয়ে আবিরের সাথে খুব হেসে হেসে কথা বলছে। মনে হচ্ছে ওর বিয়ে হয়নি আর আবির ওর বিএফ। আয়াত এসব আর সহ্য করতে পারল না, মেহেকের দিকে এগোতে লাগলো। আয়াত যত এগোচ্ছে মেহেকের কপালে তত শনি এগিয়ে আসছে। আয়াত গিয়ে মেহেককে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে চড় দিল। মেহেক গালে হাত দিয়ে আছে, কিছুই বুঝতেই পারল না কি থেকে কি হলো।
কলেজের মাঠে উপস্থিত থাকা সকল ছাত্রছাত্রীরা অবাক হয়ে আয়াত আর মেহেকের দিকে তাকিয়ে আছে। মেহেক গালে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে চোখ নিচু করে চোখের জল ফেলতে লাগলো। হালকা করে চোখের জল মুছে আয়াতের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, স্যার আপনি আমাকে মারলেন কেন? কি করেছি আমি? কেন মারলেন বলুন? চুপ, একদম চুপ। তোমাকে আমি ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি এতটা বাজে মেয়ে আমি ভাবিনি। বর থাকতে আবার অন্য পরপুরুষের হাতে হাত রেখে ঢলাঢলি করছো, লজ্জা করে না তোমার? দেখুন আপনি কে আমি জানি না, তবে মেহেককে এসব বলার আপনার কোনো রাইট নেই। এই তুই তো চুপ কর। তুই জানতিস না ও বিবাহিত, তাও ওকে জড়িয়ে ধরিস, লজ্জা করে না? দেখুন আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা কলেজ, আর কলেজে কিভাবে কথা বলতে হয় শেখা উচিত আপনার। আমার শেখা উচিত। আমিও ঠিক এটাই বলছি, এটা কলেজ তোদের ফষ্টি নষ্টি করার জায়গা নয়। স্যার তুমি তো খুব ভালো পরিবারের মেয়ে। জানতাম তুমি চঞ্চল, তবে জানতাম না তুমি দুশ্চরিত্র। বেহায়া মেয়ে, জানতাম না তোমার চরিত্র খারাপ। এই মিস্টার, আপনি কিন্তু এবার ওকে অপমান করছেন। অনেকক্ষণ থেকে দেখছি আপনি বারবার ওর চরিত্র নিয়ে কথা বলছেন। আর হ্যাঁ, একটা কথা কি বললেন, ও বিবাহিত? ওর কখন বিয়ে হলো আর কার সাথে আমি জানলাম না, আর আপনি জেনে নিলেন? আর ও আমার সাথে হাত ধরে ঘুরবে বা গলা ধরে ঘুরবে, তাতে আপনার কি? হ্যাঁ, আপনি ওর কেউ হন বলুন? আমি ওর কে হই এটা এই মেয়েটাকে জিজ্ঞেস করো। আমি ওর স্বামী। আর কি বললে অপমান? ওর আবার মান অপমান আছে? মেহেক ছেলেটা দেখছি তোমার জন্য অনেক কিছু জানে। এতটা? সি, আপনি নাকি ওর স্বামী হয়ে স্ত্রীকে এসব বলতে আপনার বিবেকে বাজছে না? এই ভালোবাসেন আপনার স্ত্রীকে? সি, এমন স্বামী আপনি যে নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারলেন না। লজ্জা করে না আপনার? একটা বন্ধুত্বের সম্পর্ককে খারাপ নাম দিচ্ছেন। একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। আমি যা দেখার নিজের চোখে দেখেছি। মেহেক, ওনাকে বলো আমরা তেমন কিছু করিনি। মেহেক, যা। মেহেক কোথায় গেল? এই মেহেক। কোথায় মেহেক? কোথায় আমার মেহেক? মেহেক কোথায়? তুমি প্লিজ সামনে এসো মেহেক। আপনি এটা ঠিক করলেন না। মেহেক আপনাকে এই কয়েকটা কাগজ দিতে বলেছিল, ইশারা করে আমাকে দেখালো আপনাকে দিতে। আমি জানতে চাইলাম কে হয়, ও বলল আগে দিয়ে আসতে, তারপর বলবে। কিন্তু তার আগেই আপনি থাক আর বললাম না, জেনেই গেলাম আপনি ওর কে। আর হ্যাঁ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা একে অপরের ভালো বন্ধু, সেই স্কুল লাইফের। আমাদের ভাই বোনের মতো সম্পর্ককে আপনি অপমান করলেন আজ। কি? আমাকে এসব আগে বলনি কেন? আর দেখি কাগজগুলো। আপনি বলার সুযোগ দিলে তো। এই নিন, আসি আমি। আয়াত কাগজগুলো নিয়ে কলেজ থেকে বেরিয়ে গিয়ে শান্তিনিকেতনে গিয়ে বসে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ভরা শান্তিনিকেতন খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা। আয়াতের মন খারাপ হলেই এখানে চলে আসতো। তাদের বাড়ি থেকে বেশি দূর নয়। আয়াত একটা জায়গায় বসে কাগজগুলো খুলে দেখতে লাগলো। কাগজের লেখা পড়ে আয়াত কান্নায় ভেঙে পড়লো। কাগজে লেখা আছে, স্যার আমি আপনাকে প্রথম থেকেই ভালোবাসি, তাই তো আপনার সাথে সবসময় ঝগড়া করি। স্যার আমার পড়তে ভালো লাগে, তবে আপনার বকা খেয়ে। অনেক ভালোবাসি আপনাকে, কিন্তু কোনোদিন সাহস হয়নি বলার। বিয়ের দিন ভাবলাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন না। আমি এই বিয়ে না করে আপনার কাছে ছুটে যেতে চেয়েছিলাম। তারপর ইস্যু আমাকে বলল যে বিয়েটা আপনার সাথে হচ্ছে। সেদিন রাতে আমি একটু আপনার সাথে মজা করেছিলাম। সরি। আজ বাড়ি গিয়ে আপনার জন্য সারপ্রাইজ আছে। আসলে সামনে গিয়ে এত কথা বলতে পারতাম না, তাই লিখে বললাম। আবির আমার বন্ধু, খুব ভালো। জানেন ওর জিএফটা ওকে বুঝতে চায় না। আপনি আর আমি মিলে ওর সাহায্য করব। লাভ ইউ আয়াত। আয়াত কাগজগুলো বুকে নিয়ে কাঁদতে লাগলো। চোখের জল মুছে তাড়াতাড়ি করে বাড়ি গেল। বাড়িতে গিয়ে রুমে ঢুকে মেহেক মেহেক বলে চেঁচাতে লাগলো, কিন্তু কোথাও মেহেককে পেল না। মেহেককে না পেয়ে ছুটে নিচে গিয়ে ওর মাকে বলল, মা, মেহেক কোথায়? কেন? তোর সাথে তো ওর আসার কথা। কোথায় ও? বাড়িতে তো আসেনি। তাহলে মেহেক কোথায় গেল? এই আয়ত, মেহেক কোথায়? মা, আমি আসছি। ওর মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছুটে বেরিয়ে যায়। মেহেকের বাড়িতে গিয়ে মেহেকের মা ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে আয়াত? মেহেককে খুঁজছো কেন? মা, মেহেক এখানে এসেছে? না তো, আসেনি। কেন? আমার মেয়ে কোথায়? মা, মেহেককে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে? কোথায় আমার মেয়ে? আপনি চিন্তা করবেন না, আমি মেহেককে খুঁজে আনবো। বলে আয়াত চলে যায়। ওদিকে মেহেক ছুটতে ছুটতে সামনে এগোচ্ছে আর চোখের পানি মুছছে। আয়াতের বলা কথাগুলো বারবার ওর কানে বাজছে। দুশ্চরিত্রা,
সামনে থেকে একটা বড় গাড়ি আসছে। মেহেক খেয়াল করেনি। মেহেকের সাথে গাড়িটা ধাক্কা লাগে। মেহেক রক্তারক্তি হয়ে মাটিতে পড়ে যায়। প্রায় 5 বছর পর সিঙ্গাপুর। টাইম 7:55 AM। একটা সুন্দর ফুটফুটে মেয়ে একটা অন্ধকার রুমে এসে ঘরের জানালাগুলো খুলে বলল, মাম্মাম দেখো দেখো কত সুন্দর শান। গুড মর্নিং মাম্মাম, হ্যাপি নাইস ডে। আচ্ছা মাম্মা, তুমি আমার সাথে কবে কথা বলবে? যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকেই তুমি এই বিছানায় শুয়ে। প্লিজ গড, আমার মাম্মামকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আস্তে আস্তে চোখ খুলে মেহেকের মাথায় খুব ব্যথা অনুভব করলো। সব কিছু ঝাপসা লাগছে। আস্তে আস্তে সব পরিষ্কার দেখতে পাচ্ছে। তখনই মনে পড়ে গেল সেই ঘটনা। আর চেঁচিয়ে উঠল আয়াত বলে। মেয়েটা মেহেককে এভাবে চেঁচিয়ে উঠতে দেখে রুম থেকে বেরিয়ে গিয়ে সোফায় বসে থাকা পেপার পড়া একজন লোককে বলল, পাপ্পা, মাম্মাম মাম্মাম কথা বললো। মেয়েটির কথা শুনে মুখ থেকে পেপারটা সরিয়ে তাড়াতাড়ি ছুটে গেল। ইন্ডিয়া। টাইম 5:25 AM। টি টেবিলের উপর চশমা রাখা আর কিছু বই, প্লেটের রাতের খাবারটাও রাখা আছে। আর টি টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে আয়াত। কত রাত যে ঘুমায় না, ঠিক মতো খায় না। হঠাৎ ঘুম ভেঙে মেহেক বলে চেঁচিয়ে উঠল, আমার মেহেক আমাকে ডাকলো মনে হলো। কোথায় আছে ও আর কতদিন আমার উপর অভিমান করে থাকবে? তখনই নজর পড়ল হাতঘড়ির উপর। 5:25। এ তো আমি এখানে শুয়ে পড়েছিলাম, সকাল হয়ে গেল। পাশে রাখা মেহেকের ছবিটা বুকে নিয়ে কিছুক্ষণ বসে থাকলো। সিঙ্গাপুর। লোকটা ছুটে মেহেকের কাছে এসে বলল, আপনি ঠিক হয়ে গেছেন? OMG, আমি এখন ওই ডাক্তারকে কল করছি। 1 মিনিট, আপনি কে আর আমি কোথায়? আমি মাম্মাম মাম্মাম তুমি ঠিক হয়ে গেছো? তুমি জানো আমি গটের কাছে কত পে করেছি? গট আমার কথা শুনেছে মাম্মাম। কথাগুলো বলে মেয়েটা মেহেককে জড়িয়ে ধরে। মিষ্টি, তোমাকে কতবার বলেছি উনি তোমার মাম্মা নয় বেটা। এসো এদিকে, ওনাকে রেস্ট নিতে দাও। থাক না। ও আচ্ছা, এবার প্লিজ বলুন আমি এটা কোথায় আর আপনি কে? আচ্ছা বলছি, আমি ঋষভ সেন। সেই দিন আমি খুব চিন্তিত হয়ে ড্রাইভ করছিলাম আর আপনি সামনে চলে আসেন। খুব জোরে ধাক্কাটা লেগেছিল, তাই আপনি ছিটকে গিয়ে একটা পাথরের ওপর আপনার মাথাটা লাগে। আমি তাড়াতাড়ি করে পাশের হসপিটালে নিয়ে যাই। তারা পারলো না, কলকাতা পাঠিয়ে দেয়। কলকাতার ডাক্তাররা বলল আপনার মাথায় খুব জোরে আঘাত লেগেছে, যার কারণে আপনি কোমায় চলে গেছেন। আমি বললাম ভালো কি করে হবে? ডাক্তার বলল যদি অন্য দেশে গিয়ে চিকিৎসা করাতে পারি আপনি ভালো হতে পারেন, কিন্তু বেশি সময় ছিল না। 2 দিনের মধ্যে সিঙ্গাপুর চলে আসি। এখানে আপনার চিকিৎসা শুরু হয়। 5 বছর এই দিনটার জন্য অপেক্ষা করেছি। সব সময় নিজেকে অপরাধী মনে হতো। 5টা বছর কেটে গেছে, আমি 5 বছর কোমায় ছিলাম। আপনি আমার জন্য এত করেছেন? না না, আমি আবার কি করেছি? সব তো উনিই করেছেন, ওপরে যিনি বসে আছেন। আচ্ছা, মিষ্টি আমাকে মাম্মা বলছে কেন জানতে পারি? মানে ওর মা কোথায়? মিষ্টি, তুমি একটু বাইরে যাও তো মা। ওকে মাম্মাম। এবার বলুন। আসলে আমি ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুরে থাকতাম। আমি, আমার স্ত্রী আর আমার 2 বছরের মেয়ে মিষ্টি। একদিন মানে আমার স্ত্রী ইন্ডিয়া যায় আমাকে না বলে। কথাটা জানতে পেরে আমিও ছুটে যাই সেখানে। গিয়ে জানতে পারি আমার স্ত্রী অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। সে নাকি তার পুরনো প্রেমিক। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। কোনো দিন তিথি আমাকে কষ্ট পেতে দেয়নি। সেই দিনও ডিভোর্স পেপার রেডি রেখেছিল, হয়তো বুঝতে পেরেছিল আমি আসবো। আমিও ওর খুশির জন্য ডিভোর্স দিয়ে দিলাম। 2 বছরের বাচ্চা মিষ্টিকে নিয়ে সেই দিন আসছিলাম, আর আপনার সাথে এই দুর্ঘটনা। বুঝলাম, অনেক কষ্ট আপনার। ওকে, আপনি রেস্ট নিন, আমার একটু কাজ আছে, যাই। ওকে। ঋষভ চলে যায়। মেহেক বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এসে দেখে একটা মেয়ে খাবার নিয়ে এসেছে। মাম ব্রেকফাস্ট। পুট হিম অন দ্য টেবিল। মেয়েটি চলে যায়। মেহেক রুম থেকে বেরিয়ে বাড়িটা ভালো করে ঘুরে দেখে। দেখতে দেখতে ছাদে চলে যায়। ছাদে খুব সুন্দর একটা দোলনা আছে, আর চারপাশে ফুল গাছ নানা রকমের, আর সব বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। মেহেকের সেদিনের ঘটনাগুলো মনে পড়ে, কাঁদতে লাগলো। দোলনায় বসে বসে ভাবছে, হ্যাঁ, তো একবারও আমার খোঁজ নিলে না। 5টা বছর কেটে গেছে। আমাকে ভুলটা ভালোই বুঝেছো, নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো থাকবো। ভাববো না তোমার কথা। সেদিনের অপমান আমি কোনোদিন ভুলবো না। আমি দুশ্চরিত্র না। তাহলে ঠিক আছে, আমি আর তোমার জীবনে ফিরে যাব না। ভালো থেকো তুমি। তুমি চাইলেও আমি আর ফিরবো না তোমার কাছে। তুমি চাইবেই বা কেন? তুমি তো আমাকে ছাড়া খুব ভালোই আছো।
ভালোবাসো তাও বিশ্বাস করতে পারলে না। না না, তুমি তো আমাকে ভালোই বাসোনি। যদি বাসতে তাহলে ভুল বুঝতে না। মাম্মাম, ও মাম্মাম, তুমি এখানে? আমি তোমাকে সেই কখন থেকে খুঁজেছি জানো? পুরো বাড়ি খুঁজলাম, খাবারও তো খাওনি। ও মা, তুমি এত পাকা মেয়ে। এসো আমরা একটু গল্প করি। আচ্ছা, তুমি এখানে থেকেও এত সুন্দর বাংলা বলো কিভাবে? পাপ্পা আমাকে বাড়িতে সব সময় বাংলা পড়ায়। আমি স্কুলে ইংরেজি পড়ি ঠিকই, কিন্তু বাড়িতে বাংলা। তাই নাকি? আচ্ছা, এই বাড়িতে কে কে থাকে? আমি, পাপ্পা আর তুমি। আর কেউ না? না, কেউ থাকে না। আচ্ছা চলো আমরা কিছু রান্না করি। ওকে। ইন্ডিয়া। আয়াত ছবিটা বুকে নিয়েই বসে আছে। 10টা বেজে গেছে, খেয়ালই নেই। আয়ত, আসবো? আয়াত ছবিটা রেখে বলল। মা এসব বাইরে দাঁড়িয়ে কেন? আয়াতের মা আয়াতের পাশে এসে বসে বললেন, দেখ আয়ত, আর কতদিন এইভাবে নিজেকে কষ্ট দিবি? নতুন করে জীবনটা শুরু কর। তুই একবার বল, আমি আয়েশার সাথে কথা বলবো, ও তোকে এখনো ভালোবাসে। আয়ত, তোর কষ্টে আমাদেরও কষ্ট হয়, বুঝিস না কেন? ওই মেয়ে যদি আসার হতো এতদিন চলে আসতো। দেখ গা, কোন ছেলের সাথে এতদিন সংসার করছে, দুশ্চরিত্রা মেয়ে একটা। প্লিজ তুমি এখান থেকে যাও, আর আমার মেহেকের জন্য আমি আর একটা বাজে কথা শুনতে চাই না। প্লিজ আমাকে একা থাকতে দাও প্লিজ। আয়াতের মা চলে যায়। মামনি, আজও তোমাকে ফিরিয়ে দিল আয়াত? কি আর করব, ওই কালনাগিন মেয়েটা আমার ছেলেটাকে বাঁচতে দিবে না, তিল তিল করে মেরে ফেলবে। তুই পারিস ওকে বোঝাতে। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই আমার ছেলেকে আগের মতো করে দে। মামনি, ভেবো না, তোমার ছেলেকে আমি ঠিকই আগের মতো করে দেব। ওই মেয়ের ছায়াও পড়তে দিব না আয়াতের উপর। আয়াত শুধু আমার। আয়েশা আয়াতের কাছে যায়। আয়াত মেহেকের ছবি বুকে নিয়ে বসেছিল। আয়েশা গিয়ে ওর কাঁধে হাত রাখে। আয়াত, তুমি এখানে কেন? আয়াত, আমি তোমাকে এখনো ভালোবাসি। তুমি চাইলে আমি তোমার জীবনে আসব। মেহেকে ভুলে যাও আয়াত, ও হয়তো বেঁচে নেই। জাস্ট শাট আপ। আমার মেহেক বেঁচে আছে, বুঝেছো? আমার মেহেকের কিছু হয়নি। ও যদি বেঁচে আছে তাহলে কেন আসে না তোমার কাছে? কেন? দেখো, তুমি আমার সামনে থেকে যাও প্লিজ, আমাকে একা থাকতে দাও। আয়েশা চলে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে মুচকি মুচকি হেসে মনে মনে বলছে, মেহেক ফিরে এলো ও তোমার জীবনে, ওকে আমি ঢুকতে দেব না। তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব এই বাড়ি থেকে। আয়াত শুধু আমার। বলে চলে যায়। আয়াত রেডি হয়ে কলেজে চলে যায়। সিঙ্গাপুর। মাম্মা, জানো কাল আমার বার্থডে? ও মা, তাই নাকি? তাহলে তো খুব মজা হবে। কাল আমি তোমার জন্য কেক বানাবো। ওকে মাম্মা? ওকে। মাম্মা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কেন মাম্মা, হঠাৎ এমন কথা? এমনি, আমার খুব ভয় লাগে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। না মাম্মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যা, আজ তো ভুলেই গেছি। মিষ্টি ছুটে চলে যায়। সরি ঠাকুর, আজ আমি তোমার সাথে দেখা করতে ভুলে গিয়েছিলাম। তুমি রাগ করোনি তো? রাধা কৃষ্ণ, তুমি জানো আজ আমার মাম্মা ঠিক হয়ে গেছে। ও, তুমি আমার ওপর রাগ করেছো বলো? আচ্ছা, তাহলে তোমাকে গান শোনাই। হিন্দি গান শুনবে? আচ্ছা, আজ তাই শোনাই। ও हे गोपाल कृष्ण करो आरती तेरी, हे प्रिया प्रति मैं करो आरती तेरी। तुझ पे ओ काना बाली बाली जाऊं, सच सवेरे तेरी गुन गाऊं। प्रेम में रंग में रघु भक्ति में तेरी, हे गोपाल कृष्ण करो आरती तेरी, हे प्रिया प्रति मैं करो आरती तेरी। हे माते का तन है तेरा मन और प्राण भी तेरे, मैं एक गोपी तुम हो कन्हैया, तुम हो भगवान मेरी। कृष्ण 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 रटे आत्मा मेरी, ए माटी का तन है तेरा मन और प्राण भी तेरे, मैं एक गोपी तुम हो कन्हैया, तुम हो भगवान मेरी। कृष्ण 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 रटे आत्मा मेरी,
हे गोपाल कृष्ण करो आरती तेरी, हे प्रिया प्रति में करो आरती तेरी। ছোট্ট মিষ্টির গান শুনে মেহেক ছুটে আসে। এত ছোট্ট মেয়ে এত সুন্দর গান করে। মেহেক ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, গোপালের সাথে মিষ্টি কথা বলা শুনছে। আরে মাম্মাম, তুমিও চলে এসেছো। এসো আমার গোপালের সাথে তোমার মিট করিয়ে দেই। গোপাল, এটা আমার মাম্মাম, আর মাম্মাম এটা আমার গোপাল। তোমার গোপাল খুব সুন্দর। বেশ কিছুক্ষণ পর রিসাব আসে। আচ্ছা, আপনার নামটা জানা হয়নি। আপনার নাম? আমার নাম মেহেক। হিন্দু না মুসলিম? হাসালেন, ধর্ম দিয়ে কি বিচার হয়? যদি বলি আমি মুসলিম, তাহলে কি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? না না, তা নয়। আসলে আপনার যদি সমস্যা হয়, মানে আপনি ঘরে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনার জন্য নামাজের সব আনিয়ে দিচ্ছি। ওকে। ইন্ডিয়া। সন্ধ্যাবেলা আয়াত বাড়ি ফিরে কলেজ থেকে খুব ক্লান্ত হয়ে রুমে ঢুকে শার্ট খুলে ফ্রেশ হয়ে টি টেবিলে বসে কিছু বই পড়তে লাগে। গরমকাল তাই বারান্দায় গিয়ে বসলো, পায়ের উপর পা তুলে বই পড়ছে। হঠাৎ বইয়ের মধ্যে থেকে মেহেকের ছবি বের হয়ে আসলো। এটা আয়াত রেখেছিল। ছবিটা হাতে তুলে বইটা পাশে রেখে মেহেকের ছবির দিকে তাকিয়ে কথা বলতে লাগলো। মেহেক, তুমি কোথায়? তোমাকে ছাড়া যে আমি নিঃস্ব হয়ে গেছি। প্লিজ ফিরে এসো, প্লিজ মেহেক। আমি সেদিন ভুল করেছিলাম তোমাকে অপমান করে, কিন্তু কি করব, তোমাকে যে অন্য কারোর সাথে সহ্য হয় না। অনেক ভালোবাসি তোমায়। একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার? ভুল করেছিলাম, শাস্তি দিতে এভাবে ছেড়ে চলে গেলে। একবার ফিরে এসো আমার এই বুকে। কোনোদিন হারাতে দেব না, কোনোদিন ভুল বুঝবো না। আয়াত মেহেকের ছবির সাথে কথা বলতে বলতে শুনতে পেল নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। আয়াত ছুটে যায় কি হয়েছে তা দেখার জন্য। নিচে গিয়ে দেখে সবাই তার মায়ের রুমের দিকে ছুটছে। আয়াতের বুকটা কেঁপে ওঠে। আয়াত ছুটে মায়ের রুমে যায়, দেখে তার মা বিছানায় শুয়ে আছে। মা, তোমার কি হয়েছে? এভাবে শুয়ে আছো, তোমার শরীর খারাপ? পাশে তাকিয়ে দেখে ডাক্তার বসে আছে। আয়াত ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার, আমার মায়ের কি হয়েছে? দেখুন, আপনার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। বেশি টেনশন ও কষ্ট পাওয়ার জন্য এমন হয়েছে। ওনাকে বেশি টেনশন করতে দেওয়া চলবে না। উনি যেটা চায় সেটাই করুন, না হলে এর পরের বার ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ওকে ডাক্তার, আমি খেয়াল রাখবো যাতে এমন কিছু না হয়। তখন আয়েশা বলে ওঠে, মামুনি তো তোমার জন্যই এত টেনশন করে, আর এই জন্যই মামুনির আজ এই অবস্থা। আয়েশার কথা শুনে আয়াত ওর মায়ের হাত ধরে বলে, মা। কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কথা বলবে না আমার সাথে? আমি কিছু চাই না বাবা, তোর থেকে শুধু মরার আগে আমাকে একটু শান্তি দে। আচ্ছা, তুমি এমন বলছো কেন? তুমি মরবে না মা, তোমার জন্য আমি সব করতে পারি। সব পারবি? তাহলে তুই আয়েশাকে বিয়ে কর, আর না করিস না। তুই যদি চাস তোর মাকে শান্তিতে রাখতে, তাহলে বিয়ে কর আয়েশাকে। বলেই হাঁপাতে লাগে। দেখুন, আপনি শান্ত হন। এত কথা বলা আপনার জন্য ভালো না। আর আয়াত, আপনি আপনার মায়ের কথা শুনুন, না হলে উনি মারা যেতে পারে। ডাক্তার চলে যায়। আয়াত ভাবনায় ডুবে গেল। মায়ের কথা না শুনলে মা টেনশন করে মারা যেতে পারে। না, আমি ছেলে হয়ে কি করে এটা করতে পারি? শেষ পর্যন্ত আমি মায়ের খুনি হব? না, আমি আমার মায়ের জন্য সব পারি। আমি বিয়ে করতে রাজি, তবে এখন না। সিঙ্গাপুরে একটা বড় কলেজ আছে, সেখানে আমাকে কিছুদিন পড়াতে হবে। কিছুদিনের জন্য আমাকে যেতে হবে, তাই সেখান থেকে ফিরে আমি বিয়ে করব। ঠিক আছে, কিন্তু তার আগে এঙ্গেজমেন্টটা করে রাখবো। তারপর তুই আর আয়েশা একসাথে যাবি, দুজন কিছুটা সময়ও কাটাতে পারবি। তুমি যা বলবে। আয়াত নিজের রুমে চলে যায়। মায়ের রুম থেকে সবাই চলে যায়, শুধু আয়েশা আছে। আয়েশা দরজাটা লাগিয়ে শয়তানি হাসি হাসলো, সে সঙ্গে আয়াতের মাও। মামুনি, তুমি এত দারুণ অ্যাক্টিং পারো, বাহ! তোমার তো জবাব নেই। তুই আইডিয়াটা না দিলে এটা কি করে হতো বল? এখন আমার রোগের কথা বলে আয়াতকে দিয়ে সব করিয়ে নেব। আমি যা বলবো আয়াত সেটাই করবে। ডাক্তারকে ফোন কর। ওকে। হ্যালো ডাক্তার, মামুনি কথা বলবে, নিন। ফোনটা আয়াতের মাকে দিয়ে দেয়। ডাক্তার, থ্যাংক ইউ, আপনি অনেক ভালো কাজ করেছেন। টাকাটা পেয়েছেন তো? পেয়েছি। ওকে, ফোন রেখে দেই। মামুনি, শেষ পর্যন্ত আয়াত আমারই হবে, বলো? আবার কি? সিঙ্গাপুর। মেহেক নামাজ পড়ছে। নামাজ শেষ করে হাত তুলে দোয়া করছে আর বলছে, আল্লাহ, আজ আমার মনটা কেন এত অস্থির লাগছে? কেন মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে? বাড়িতে সবাই ঠিক আছে তো? আল্লাহ, তুমি আমার পরিবারকে রক্ষা করো আল্লাহ। নামাজ আদায় করে উঠে পেছন ফিরে দেখে মিষ্টিও ওর সাথে নামাজ পড়ছিল। মেহেক অবাক হয়ে বলল, মাম্মা,
তুমি কি করছিলে? তুমি যেটা করেছিলে সেটাই। তোমাকে দেখে আমিও পড়লাম। কেন, তোমার ভালো লাগেনি? মামা তোমার পাপ্পা যদি বকে? না, আমি বকবো কেন? আমার তো বেশ ভালোই লাগলো দুজনকে দেখে। কি সুন্দর লাগছিল দুজনে নামাজ পড়ছিলেন। তার মানে আপনিও দেখছিলেন? হুম। এবার তিনজনে হেসে দেয়। ঋষাব, আপনাকে একটা কথা বলার ছিল, মানে বলবো কি করে বুঝতে পারছি না। কোনো দ্বিধাবোধ না করে বলে ফেলুন। আসলে 5 বছর হয়ে গেল, আমার তো পড়াশোনাটাও হয়নি। আমি চাই 3rd ইয়ারে ভর্তি হয়ে পড়াশোনাটা কমপ্লিট করতে। আপনি কি এখানকার কোনো কলেজে আমাকে 3rd ইয়ারে ভর্তি করাতে পারবেন? হ্যাঁ পারবো, খোঁজ দিলে ভর্তি নিয়ে নেবে। আপনি চিন্তা করবেন না, আমি সব রকমভাবে চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ঋষাব। ওয়েলকাম, চলুন এবার খাবেন। হ্যাঁ চলুন। সবাই খেতে চায়। Raha, when you go to college, you will come and talk for Mehek's admission. Then I will go and talk. ওকে স্যার। ইন্ডিয়া। সেই সন্ধ্যা থেকে আয়াত নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে, মেহেকের ছবি বুকে নিয়ে। কাল আয়েশার সাথে এঙ্গেজমেন্ট, তারপর দিন সিঙ্গাপুর, সেখান থেকে এসে বিয়ে, তারপর সব শেষ। পরের দিন আয়েশার সাথে আয়াতের এঙ্গেজমেন্ট হয়ে গেল। পরিবারের লোকজন ছাড়া কেউ আসেনি, মানে বলেনি। মেহেকের মা বাবা তো আয়াতের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। অনুষ্ঠান শেষ হয়েছে, আয়াত নিজের রুমে চলে যায়। আয়েশা আর আয়াতের মা কথা বলছে। শেষ পর্যন্ত এঙ্গেজমেন্ট হলো, এবার বিয়েটাও হবে। তারপর মেহেকের নামের আপদটা পুরোপুরির জন্য আয়াতের জীবন থেকে বের হয়ে যাবে। আমি তো ওই মেয়েকে প্রথম থেকেই পছন্দ করতাম না, খুব নির্লজ্জ মেয়ে ছিল। বাবা, ভাবিনি আপদটা নিজ থেকে বিদায় নেবে। চলে গিয়ে আমাদের অনেক বড় উপকার করেছে। যা বলেছিস। সিঙ্গাপুর কলেজ। রিসাব আর মেহেক এসেছে। আই ক্যান কাম ইন? Hey Rishabh, you come on. থ্যাংক ইউ। Sit in the chair. Need something? Yes, actually my friend Mehek, he come from India, so I have come to admit him in this college. It would be better if you help him. No problem. Admission will be today. A teacher is coming from India tomorrow. He is being brought here for a while to teach Indian students. Really thank you so much. Then Mehek will join the college tomorrow. Yeah. ইন্ডিয়া। আয়াত আর আয়েশা এয়ারপোর্টে বসে আছে ফ্লাইটের জন্য। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হলো ফ্লাইট চলে এসেছে। আয়াত আর আয়েশা ফ্লাইটে উঠে যায়। সিঙ্গাপুর। আয়াত আর আয়েশা এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। একটা লোক আয়াতের নামে একটা বড় কাগজ লিখে দাঁড়িয়ে আছে। আয়াত তার কাছে গিয়ে বলল, আই অ্যাম আয়াত। হ্যালো। লোকটা গাড়ি করে ওদের একটা ফ্ল্যাটে নিয়ে যায়। খুব সুন্দর ফ্ল্যাটটা। আয়াত আয়েশাকে বলল, 2টো রুম আছে, তুমি ওই রুমে যাও। আর শোনো, আমাকে ডিস্টার্ব করবে না। ওকে। রিসাবের বাড়িতে খুব সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। মেহেককে আজ পরীর মতো লাগছে। ও তো আগেও সুন্দর ছিল, তবে এখন আরও সুন্দর লাগছে। বড় বড় চোখ, আর সেই চোখে গাঢ় করে কাজল। লম্বা চুল ছাড়া আছে। আজ পুরো সিঙ্গাপুর মেহেককে দেখে পাগল হয়ে যাবে। মেহেক লাল রঙের শাড়ি পরেছে, লাল লিপস্টিক। মিষ্টি আর মেহেক সিঁড়ি দিয়ে নামছে। আর পার্টিতে উপস্থিত থাকা সবাই হা করে মেহেকের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। মাম্মা, তোমাকে সবাই দেখছে, দেখো। চুপ দুষ্টু, চলো। মিষ্টি তার ফ্রেন্ডসদের সাথে মেহেকের মিট করাতে লাগলো। হি ইজ মাই মাম্মাম। Hello, Auntie. হ্যালো। Auntie, you are like a whole fairy. Misty, your mama is a fairy. নো বেবি, আই এম নট এ ফেরি। নো ইউরি ফায়ার। ওকে। পরের দিন মেহেক কলেজে যায়। কলেজে গিয়ে ক্লাসে বসে আছে। মেহেক নিচের দিকে মুখ করে বসে আছে। আগের দিনের কথাগুলো মনে পড়ে গেল। তার কতই না খুনসুটি করেছে সে আয়াতের সাথে। নিচের দিকে মুখ করে আনমনে হাসছে। আমার মন খারাপও করছে। একটা স্যার আয়াতকে সঙ্গে করে ক্লাসরুমে ঢুকলো। বাকি সব ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো, কিন্তু মেহেকের খেয়াল নেই ক্লাসে স্যার ঢুকেছে। আয়াতের সাথে স্টুডেন্টসদের পরিচয় করিয়ে স্যার চলে যায়। আয়াত এবার সবার সাথে পরিচয় করছে, তাদের নাম কি জানছে। হঠাৎ আয়াত খেয়াল করলো একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে। আয়াত তার কাছে গিয়ে বলল, হ্যালো। মেহেকের কানে কথাটা আসতেই মুখ তুলে তাকাতেই দুজন আকাশ থেকে পড়ল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে।
কতদিন যে দুটো ভালোবাসার মানুষ একে অপরকে দেখেনি। দুজনের চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, শুধু তাকিয়ে আছে। দুজনের চোখ একে অপরকে অনেক কিছু বলতে চাইছে। ক্লাসের সব স্টুডেন্টসরা ওদের দিকে তাকিয়ে আছে। আয়াত এবার তার জানকে জড়িয়ে ধরলো, আর মুখ থেকে বেরিয়ে এলো তার মেহেক। মেহেকের পুরনো দিনের কথা, সেই কলেজে ঘটে যাওয়া সেই দিনের কথা, আয়াতের করা অপমানের কথা সব মনে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে আয়াতকে নিজে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আয়াত ক্লাসের সবার দিকে তাকিয়ে অপেক্ষা করতে বলে বেরিয়ে গেল। বাইরে গিয়ে দেখে মেহেক কাউকে জড়িয়ে ধরে কাঁদছে। আয়াত বুঝতে পারলো ছেলেটা ওর অনেক আপন হয়তো। আয়াত খুব কষ্ট পেল, কিন্তু রাগলো না, কারণ এই রাগের জন্য সে তার জানকে একবার হারিয়েছে। হঠাৎ পেছন থেকে কেউ ঘাড়ে হাত রাখে। আয়াত চোখ মুছে পেছনে ঘুরে দেখে স্যার দাঁড়িয়ে আছেন। স্যার আপনি? হ্যাঁ, আপনি ক্লাস না করিয়ে এখানে? আসলে স্যার শরীরটা হঠাৎ খারাপ হতে লাগলো তাই। আচ্ছা স্যার, ওই মেয়েটার কে হয় ছেলেটা? ওনারা তো। তখনই আয়াতের ফোন চলে আসে। আয়াত ফোনে কথা বলতে লাগে। কি হয়েছে মেহেক, তুমি এত কাঁদছো কেন? ভাই, ভাই আয়াত। আয়াত মানে কে আয়াত? এতদিন তোমাকে কিছু বলিনি, তবে আজ বলছি। মেহেক সবটা বলল রিসাবকে। এতদিন পরে ভালোবাসার মানুষকে কাছে পেলি, যা ওর কাছে। না ভাই, আমি যাব না ওর কাছে। আমি খারাপ মেয়ে। ও যদি আমার কাছে এসে আমাকে নিয়ে যায় তবেই আমি যাব। ওকে, বাড়ি চলো। আয়াত ফোনে আয়েশার সাথে কথা বলছে। হ্যাঁ আয়েশা। আয়েশা জানো, আজ আমি মেহেককে দেখেছি আমার সামনে, অনেক কাছে। আমার খুব খুশি লাগছে জানো। ওকে আমি রাখছি। আয়াত ফোনটা কেটে দেয়। আয়েশা রেগে ফোনটা ছুঁড়ে ফেলে ভেঙে দেয় আর চেঁচিয়ে বলে, না, এটা আমি কিছুতেই হতে দিব না। মেহেককে আয়াতের লাইফে কিছুতেই আসতে দিব না, কিছুতেই না। যে করেই হোক মেহেককে আমি আয়াতের জীবন থেকে বের করবই। আয়েশা তার মামুনিকে কল করে ল্যাপটপ থেকে ভিডিও কল। মামুনি। বল, শুনতে পাচ্ছি। মামুনি জানো এখানে কি হয়েছে? কি হয়েছে রে? মেহেকের সাথে আয়াতের দেখা হয়েছে। বলিস কি? আয়াত আমাকে বলল। শোন, মেহেককে আয়াতের আশেপাশে আসতে দিবি না। ঠিক আছে মামুনি, রাখছি। ফোনটা রেখে দেয়। অন্যদিকে রিসাব একটা পার্টির আয়োজন করেছে। কলেজের সব টিচারদের ডেকেছে। আসল কারণটা আয়াত। সবাই পার্টিতে এসেছে। আয়েশা ও আয়াতের সঙ্গে এসেছে। মেহেক সুন্দর করে সেজেছে। মিষ্টি আর মেহেক একসাথে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ মেহেক খেয়াল করলো আয়াত আর তার সঙ্গে একটা মেয়ে। আয়াতও দেখলো একটা বাচ্চা মেয়ে মেহেককে মাম্মা বলে ডাকছে। মিষ্টি মেহেককে বলল, মাম্মাম প্লিজ একটা গান করো প্লিজ। ওকে মাম্মা। किसे पूछो है ऐसा क्यों बेजुबां सा ये जहां है, खुशी के पल कहाँ ढूंढो बेनिशा सा वक्त भी यहाँ है, जाने कितने लबों पे गिरे हैं जिंदगी से कहीं फासले हैं, बस जीते हैं सपने क्यों आँखों में, लकीरें जब छूटे इन हाथों से यूं बेवजह, जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई है लौट के सदा, सांसों ने कहा रुक मोड़ लिया कोई राह नजर में न आए, धड़कन ने कहा दिल छोड़ दिया कहा छोड़े न जिस्मों ने सहाए, यही बार बार सोचता हूँ तन्हा मैं यहाँ, मेरे साथ साथ चल रहा है यादों का धुआं, जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई है आ गई है लौट के सदा। অন্য কেউ এই গানের মানে বুঝতে না পারলেও আয়াত ঠিকই বুঝেছে। মেহেকের দু চোখ জলে টলমল করছে।
ভালোবাসার মানুষটির এত কাছে থেকেও তাকে একটু ছুতে পারছে না। আয়েশা মিষ্টিকে একটু দূরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, মেহেক ওর কী হয়? মিষ্টি বলল মা। রিসাব শুনতে পেয়ে আয়েশার কাছে এলো, এসে বলল ও আমার বোন হয়। মিষ্টি ছোট থেকে ওকে মা বলে। আয়েশা মনে মনে ভাবলো এই কথাটা আয়াতকে জানতে দিলে হবে না, মেহেকের জন্য আয়াতের মনে বিষ ঢালতে হবে। মিষ্টি হঠাৎ করে আয়াতের হাত ধরে মেহেকের পাশে নিয়ে এলো আর বলল, মাম্মাম প্লিজ ডান্স প্লিজ। কিন্তু মিষ্টি, আমি ডান্স করতে পারি না মাম্মা। তোমাকে এই আঙ্কেল ডান্স শিখিয়ে দেবে, ওনার সাথে তুমি ডান্স করবে। না মাম্মা, আমি ডান্স করব না। মাম্মা তুমি আমাকে ভালোবাসো না বলো, তাই এমন করছো। আমার জন্য একটু ডান্স করতে পারবে না? মেহেক কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে, আমি ডান্স করব। এ কি মজা, মাম্মাম ডান্স করবে। মিষ্টি আয়াতকে আর মেহেককে একসাথে কাছে এনে আয়াতের হাতে মেহেকের হাতটা তুলে দিল। আয়াত মেহেকের হাতটা ধরে একভাবে মেহেকের দিকে তাকিয়ে আছে, মেহেকের থেকে চোখ ফেরাতে পারছে না। আজ আয়াতের মন চাইছে সময়টা যেন এভাবে থমকে যাক। এতদিন আয়াত তার মেহেকের থেকে অনেক দূরে ছিল। আয়াতের মন আর মানছে না মেহেককে এখানে রেখে যেতে। ইচ্ছে করছে মেহেককে আগের মতো জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু আয়াত আজ তা করবে না। কারণ এই জোর আর রাগের কারণে তার জান পাখি মেহেককে একবার হারিয়েছে, আর সেই ভুলটা সে করবে না। ইতনি মহাবত করো না, मैं डूबा न जाऊं कहीं, वापस किनारे पे आना, मैं भूला न जाऊं कहीं, देखा जब से है चेहरा तेरा, मैं तो हफ्तों से सोया नहीं, भूल दूं ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगा नहीं, मैं किसी से कहूँगा नहीं, मुझे नींद आती नहीं है, अकेले ख्वाबों में आया करो, नहीं चल सकूँगा तुम्हारे बिना में, मेरा तुम सहारा बनो। গানের তালে দুজন ভালোবাসার মানুষ নাচছে। ওদের দেখে মনে হচ্ছে ওদের ভালোবাসা আবার নতুন করে শুরু হলো। একে অপরের দিকে অপলক তাকিয়ে আছে, আর এদিকে আয়েশার রাগে জ্বলছে, তার সহ্য হচ্ছে না। নাচ শেষ হতেই আয়াতের দেখে মেহেক দূরে সরে গেল। পার্টি শেষে সবাই চলে যায়। রিসাব মিষ্টিকে নিজের কাছে ডেকে বলল, আমার মাম্মা আজ অনেক বড় কাজ করেছে, তার জন্য আমার মাম্মার কি চাই? কিচ্ছু চাই না পাপ্পা, মাম্মা আর আয়াত আঙ্কেলের মাঝে আমি ঠিক ফ্রেন্ডশিপ করে দেব, তুমি দেখো। মাম্মা। রিসাব মেয়েকে কোলে নিয়ে গালে চুমু খেলো। অন্যদিকে আয়াত জানালায় মাথা দিয়ে দাঁড়িয়ে আছে আর মেহেকের কথা ভাবছে। যেদিন প্রথম মেহেককে দেখেছিল সেদিন থেকেই আয়াত মেহেককে ভালোবেসে ফেলে। মেহেক সুন্দর করে সেজে একটা লাল রঙের লেহেঙ্গা, লম্বা চুল, চোখে কালো কারো কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, লম্বা চুলগুলো হাওয়াতে ভাসছে। আর মেহেক একটা পরী। মেহেকের থেকে আয়াত চোখ ফেরাতে পারছে না। আজ যে কেউ মেহেকের উপর ক্রাশ খাবে। আয়াত তো পুরো পাগল। আয়াত দেখে মেয়েটা মানে মেহেক তার ফ্যামিলির সাথে এসেছে। মেহেক তার ফ্রেন্ডের সাথে কথা বলছে, আর কিছুটা দূরে তার মা বাবা দাঁড়িয়ে কথা বলছে। আয়াত যায় তাদের কাছে। হ্যালো আঙ্কেল। হ্যালো, কে তুমি? তোমাকে তো চিনলাম না। আমি আয়াত। আচ্ছা আঙ্কেল, ওই মেয়েটা কি আপনাদের? ও আমার মেয়ে। কেন, কি হয়েছে? আসলে আঙ্কেল, আমার আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। কি, তোমার সাহস কি করে আমার মেয়ের দিকে নজর দেওয়ার? আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, আমি ওর দিকে খারাপ নজর দেইনি। তারপর অনেক রকম করে মেহেকের বাবাকে আয়াত বুঝিয়েছিল। মেহেকের বাবার সাথে কথা বলে মেহেককে নিজে টিউশন পড়ায়। মেহেক কলেজে উঠে গেলে আয়াতের সাথে মেহেকের বিয়ে ঠিক করে। সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। আয়াত মাথাটা নিচু করে চোখের জল ফেলে বলল, অনেক ভালোবাসি মেহেক, প্লিজ ফিরে এসো। আমি যে তোর হতে চাই। পাগল, প্লিজ আমাকে তোর করে নে। আয়াত আসবো? আয়াত পেছনে ফিরে দেখে আয়েশা দাঁড়িয়ে আছে। কিছু বলবে আয়েশা? আয়াত, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। তোমার আয়াত আয়েশাকে থামিয়ে দিয়ে বলল, আমি এসব শুনতে চাই না, প্লিজ। আয়াত, আমি ভেবেছিলাম তোমাকে আবার মেহেকের কাছে ফিরিয়ে দেব, কিন্তু তুমি যে মেহেকের জন্য কষ্ট পাচ্ছ সে তো খুশিতেই আছে। তুমি জানো না ও বিয়ে করেছে, তাও একজন হিন্দুকে? ওদের
মেয়েও আছে দেখলে। এসবের প্রমাণ কি? প্রমাণ আছে আয়াত, প্রমাণ আছে। মেয়েটা মেহেককে মাম্মাম বলে, আর ওই দেখো মেহেকের আর তার হাজবেন্ডের কিছু ছবি। আয়েশা ছবিগুলো আয়াতের হাতে দিল। ছবিগুলোতে রিসাপ ও মেহেক একে অপরের অনেক কাছাকাছি। মেহেক রিসাপকে জড়িয়ে ধরে আছে। আয়াত ছবিগুলো আর দেখতে পারলো না, রুম থেকে বেরিয়ে গেল। আয়েশা শয়তানি হাসি দিয়ে আনমনে বলল, এইভাবেই, ঠিক এইভাবেই মেহেক তোমাকে আয়াতের লাইফ থেকে বের করে দেব। আয়াতের মনে বিষ তো ঢেলে দিলাম, এবার শুধু ফেনা ওঠার অপেক্ষা। শেষমেশ আমার জিত হবে। সকালবেলা রিসাপের বাড়িতে। মেহেক, আমাদের একবার দেশে যেতে হবে, সামনে দুর্গাপুজো, মা দুর্গা আসবে, তুমি যাবে তো? ওকে, তাহলে আজ কলেজটা চলে যাই। কবে যাবে? এই 2 দিন পর। ওকে, তুমি কলেজে যাও, আমি রেখে আসি। ওকে। শোনো, একটা কথা বলবো, তুমি আমার ছোট বোন, তাই আমি আমার বোনের কষ্ট আর সহ্য করতে পারছি না। প্লিজ আয়াতের কাছে যাও, সবটা বলো, সম্পর্কটা ঠিক করে নাও। কিন্তু ভাই। না, কোনো কিন্তু না। তুমি যদি মিষ্টি আর আমাকে একটু সময়ের জন্য আপন বলে মনে করে থাকো, তাহলে আজ আয়াতকে সব বলবে। ওকে। কলেজে আয়াত ক্লাসরুমে ছিল। মেহেক ভেতরে যায়। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। মেহেক আয়াতের কাছে গিয়ে বলল, স্যার, আপনার সাথে কিছু কথা আছে। বলো। এখানে না, পার্সোনাল। ওকে, বাইরে চলো। মেহেক আর আয়াত বাইরে যায়। বলো, কি বলবে? স্যার, আমি আবার আমাদের সম্পর্কটা আগের মতো করতে চাই। বাহ, স্বামী মেয়ে রেখে আবার আমার কাছে ফিরতে চাও? সেদিন আমি ঠিকই বলেছিলাম তুমি সত্যি দুশ্চরিত্র একজন। ভাবতেই ঘেন্না লাগে, তোমার মতো একজনকে আমি ভালোবেসেছিলাম। আয়েশা ঠিকই বলেছিল তুমি অন্য কারোর সাথে ঘর করছো, আর আমি শুধু শুধু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। ছি। মেহেকের চোখ দিয়ে জল পড়ছে। কি আর বলবে আয়াতকে। আয়াত কিছুটা থেমে বলল, এখানে না এলে তোমার আসল রূপ দেখতে পেতাম না। আই জাস্ট হেট ইউ। মেহেক কি বলবে বুঝতে পারছে না। আয়াত তার সাথে আবার এরকম করলো। ছি। মেহেক সেখানে আর এক মুহূর্তও থাকলো না, বেরিয়ে গেল। বেশ কিছুদিন কেটে গেল। আয়াত আর আয়েশা দেশে ফিরে গেছে। আজ মেহেক আর রিসাপ মিষ্টি দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে বসে আছে। কিছুক্ষণ পর ফ্লাইটে উঠে পড়ে। আজ 5 বছর পর মেহেক তার দেশে ফিরছে। তার মন খুব অস্থির তার মা বাবাকে দেখার জন্য। মেহেক মিষ্টিকে কোলে নিয়ে বসে আছে, আর পাশে রিসাপ। মেহেক রিসাপকে বলল, ভাই, আমি নতুন করে কিছু করতে চাই। আমি কোনো কাজ করতে চাই, এমন কাজ যেটা আমাকে সব ভুলে থাকতে সাহায্য করে। প্লিজ। ঠিক আছে, তুমি অ্যাক্টর হবে? অ্যাক্টর? হ্যাঁ, হব না কেন? এটা তো আমার ছোটবেলার স্বপ্ন। ওকে, ইন্ডিয়া গিয়ে তোমাকে জয়েন করিয়ে দিব। ওকে। ইন্ডিয়া। মেহেক আর রিসাপ এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। রিসাপ আগেই ফোন করে দিয়েছিল গাড়ির জন্য। দেখে তার গাড়ি দাঁড়িয়ে আছে। কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিল। বোলপুরের গীতাঞ্জলি সিনেমা হলের কাছে মেহেক গাড়িটি থামাতে বলল। কি হলো মেহেক, গাড়ি থামতে বললে কেন? 1 মিনিট। মেহেক গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গিয়ে একটা ছেলেকে বলল, আবির। মেহেক, তুই বেঁচে আছিস? কোথায় ছিলে এতদিন? জানিস আমি অনেক খুঁজেছি। তুই চলে যাওয়ার পর তোর বাবা মা একদম ভেঙে পড়ে। আমি তাদেরকে আমার কাছে এনে রাখি। তুই কোথায় ছিলি? সব বলবো, এখন মা বাবার কাছে নিয়ে চল। আবিরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আবিরের বাড়িতে ঢুকে মেহেক দেখে একজন বৃদ্ধা সাদা কাপড় পরে জানালার দিকে তাকিয়ে আছে। তোর মা মেহেক? মেহেক গিয়ে জড়িয়ে ধরে মা বলে। মহিলা পেছনে ঘুরে মেয়েকে দেখে খুশিতে কেঁদে দেয়। মেহেক, কোথায় ছিলি তুই এতদিন? জানিস কোথায় কোথায় খুঁজেছি তোকে? সব বলছি মা, তার আগে বলো তুমি সাদা কাপড় পরে কেন? আর বাবা কই? আজ 3 বছর হলো তোর বাবা মারা গেছে। বলেই মেহেকের মা মুখে কাপড় দিয়ে মুখ চেপে কাঁদতে লাগলো। মেহেক মেঝেতে বসে পড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো। আবির ওকে সামলায়। প্লিজ মেহেক, শান্ত হও, কেঁদো না। যা হবার তো হয়ে গেছে। মেহেক, আর কেঁদো না, নিজেকে শক্ত করো। মেহেক, তুই এতদিন কোথায় ছিলি? সিঙ্গাপুর? মেহেক সবটা খুলে বলল। মেহেকের কথা শুনে মেহেকের মা রিসাপকে জড়িয়ে ধরে কাঁদে। রিসাপকে এখানেই থাকতে বলে। মেহেকের মা হঠাৎ মিষ্টিকে দেখে বলল, হে বাচ্চা মেয়েটা কে? ও মিষ্টি, আমার মাম্মা। ও আচ্ছা, তোমরা এসো, ফ্রেশ হয়ে নাও। তুমি আমার দিদুন? হুম। বেশ কিছুদিন পর দুর্গাপুজোর মণ্ডপে মিষ্টি জোর করে মেয়েকে নিয়ে এসেছে। মেহেক সুন্দর করে শাড়ি পরেছে। মিষ্টি খুব খুশি। মণ্ডপ থেকে ঠাকুর দেখে বেরিয়ে গেল। মিষ্টি আর মেহেক শান্তিনিকেতনের দিকে যায় খুব ঘুরে। হঠাৎ কেউ এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মেহেক, তুই বেঁচে আছিস? ইস্যু, তুই কেমন আছিস? আমি ভালো। তুই বল, এতটা বছর কোথায় ছিলি তুই? চল, সব বলছি। মেহেক ইস্যুকে সবটা খুলে বলল।
স্যার তোকে আবার ভুল বুঝছে। তুই সত্যিটা স্যারকে বললি না কেন? যে মানুষটা আমাকে বোঝে না তাকে আমি কি বোঝাবো বলতো? উনি একবারও সত্যিটা জানতে চাইলেন না, আমাকে যা নয় তা ভাবে অপমান করলেন। এবার উনি চাইলেও আমি কোনোদিন ওনার কাছে ফিরবো না, কোনোদিনও ক্ষমা করব না ওনাকে। মেয়েটা কে রে? ও মিস্টার ঋষাবের মেয়ে। ও। অন্যদিকে আয়াতের বাড়িতে আয়াত মেহেককে ভোলার জন্য নিজেকে সব সময়ই কাজে ব্যস্ত রাখছে। আয়েশের সাথে বিয়ের জন্য আয়াতের বাড়ির লোক সবাই কাজে ব্যস্ত। প্রায় 10 দিন পর মেহেক অ্যাক্টিংয়ে জয়েন করেছে। রিসাপের একজন বন্ধু ডিরেক্টর, তাই সহজেই মেহেককে এই কাজে নিয়েছে। আর মেহেকও এইসব কাজ খুব ভালো পারে। মেহেক এখন কাজে ব্যস্ত। ঈশ্বরীর সাথে হঠাৎ একদিন আয়াতের দেখা হয়। ঈশ্বরী এড়িয়ে চলে যেতে চাইলে আয়াত ডাক দিল। ইস্যু, হ্যাঁ স্যার বলুন। কেমন আছো? দারুণ আছি। আর থাকারই কথা, আমার বন্ধু এখন অ্যাক্টর। ও তাই নাকি? তা তোমার বন্ধু স্বামী মেয়েকে নিয়ে এখন বুঝি এখানেই থাকবে? স্বামী মেজি মানে কার কথা বলছেন? কেন, ঋষাবও তার মেয়ে মিষ্টি। কিন্তু ঋষভ তোর ভাই, আর মিষ্টি ওকে এমনি মাম্মাম বলে ডাকে। মানে? ও, আপনি তো সত্যিটা জানেন না। আচ্ছা শুনুন, 5 বছর আগে আপনি যখন মেঘকে অপমান করেছিলেন। ইস্যু সবটা আয়াতকে বলল। আয়াত কথাগুলো শুনে মাথায় হাত দেয়। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আয়াতের চোখ ছলছল করে উঠল। ইস্যু চারিদিকে তাকিয়ে দেখল রাস্তায় অনেক লোকজন তাদের দিকে তাকিয়ে আছে। সূর্য মাথার উপর, প্রচন্ড রোদ। শরৎকাল এখন, হালকা ঠান্ডা হালকা গরম, শীতের শুরু। আর আয়াতের মাথা দিয়ে ঘাম ঝরছে, মাথাটা ঘুরে উঠল। ইস্যু ধরে নেয়। ইস্যু একটু ভয় পেয়ে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? আপনার শরীর খারাপ লাগছে স্যার? ইস্যু ব্যাগ থেকে জল বের করে আয়াতকে দিল। আয়াত জলটা খেয়ে বলল, ইস্যু, ও যেখানে কাজ করছে সেই জায়গার ঠিকানাটা দাও তো একটু প্লিজ। ইস্যু, না করো না, আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। মেহেকে আর কষ্ট পেতে দেবো না আমি, প্লিজ ওর ঠিকানাটা দাও। ওকে। ধন্যবাদ ইস্যু। আয়াত আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল। মেহেকের শুটিংয়ের জায়গায় গিয়ে দারোয়ানকে বলল গেট খুলতে, কিন্তু দারোয়ান কিছুতেই খুলবে না। আয়াত করুণভাবে বলল, প্লিজ আমাকে যেতে দিন, আমি মেহেকের সাথে দেখা করব। ওনার সাথে অনেকেই দেখা করতে চায়, আপনি বললেই ওনার সাথে দেখা করতে পারবেন না? যান, চলে যান। আমি ওনার স্বামী, প্লিজ আমাকে যেতে দিন। সিনেমার নায়িকাকে সবাই নিজের জিএফ বই বলে, তা বলে সত্যি তাদের বর হওয়া যায় না। যান তো, যান, বিরক্ত করবেন না। আয়াত এবার রেগে গিয়ে দারোয়ানের গলা ধরে নেয় আর মারতে থাকে। কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। আমাকে ঢুকতে দিবি কি না? দেব না। তখনই রিসাব শুটিং হল থেকে বেরিয়ে আসছিল। দারোয়ানের সাথে কারো লড়াই দেখে ছুটে এসে বলল, আরে কি করছেন আয়াত আপনি? আয়াত দারোয়ানকে ছেড়ে দেয় আর রিসাবকে বলে, এই আমাকে ঢুকতে দিচ্ছিল না। তুমি ওনাকে ঢুকতে দিচ্ছিলে না কেন? তুমি জানো ওকে? স্যার, আমরা কি করব? আমাদের তো অচেনা মানুষকে ঢোকানোর পারমিশন নাই। ওকে, আয়াত তুমি এখানে? আয়াতকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমি সব সত্যিটা আজ জানতে পেরেছি। আমি আমার মেহেককে আর কষ্ট পেতে দেব না, প্লিজ আমাকে মেহেকের কাছে নিয়ে চলুন প্লিজ। আচ্ছা চলুন। রিসাব আয়াতকে মেহেকের কাছে নিয়ে যায়। মেহেক মেকআপ রুমে ছিল। রিসাব ডাকলো, তাই বাইরে এসে শাড়ি ঠিক করতে করতে বলল, হ্যাঁ ভাই বলো। দেখ কে এসেছে। মেহেক উপরে মুখ তুলে দেখে আয়াত। মেহেক দেখা মাত্রই খেপে উঠল। আপনি আপনি এখানে কেন? কি চাই? ও, অপমান করে মন ভরেনি, আরো করতে এসেছেন তাই তো? তা চুপ করে না থেকে শুরু করে দিন। মেহেক, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আমার সব ভুলটা বুঝতে পেরেছি, আমি সব সত্যিটা জেনেছি। তুমি কেন আমাকে সত্যিটা বললে না? তাহলে তো এত অপমান করতাম না। তার মানে আপনি সবটা জেনে এখানে এসেছেন? তার মানে আমার উপর বিশ্বাস না করে সত্যিটা জেনে এখন ক্ষমা চাইতে এসেছেন? যে মানুষটা আমাকে বিশ্বাসই করে না, তার কাছ থেকে অপমান ছাড়া আমি কিছু পাইনি আর পাবো না। আর কি যেন বললেন, আমি আপনাকে সত্যিটা বলিনি? আরে সেই দিন আমাকে সবটা বলতে গিয়েছিলাম। সেদিন আমি আপনাকে সবটা বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে দুশ্চরিত্র বলে অপমান করেছিলেন। আজ সেই দুশ্চরিত্রের কাছে ক্ষমা চেতে এসেছেন? বাহ। মেহেক, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ফিরে এসো প্লিজ মেহেক। ফিরে? আর আপনার কাছে কখনো না, চলে যান এখান থেকে। রিসাব অনেকক্ষণ থেকে ওদের কথোপকথন শুনছে, কিন্তু কিছু বলছিল না। এবার বলল, মেহেক দেখ, ও ক্ষমা চাইছে, ওকে ক্ষমা করে দে। না ভাই, সেটা হয় না। আয়াত এবার মেহেককে জড়িয়ে ধরে। মেহেক এক ঝটকা দিয়ে আয়াতকে সরিয়ে নিয়ে গালে ঠাস করে চড় দিয়ে চেঁচিয়ে বলল, ডোন্ট টাচ মি মিস্টার আয়াত। আমাকে ছোঁয়ার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আপনার সাহস কি করে হয় মেহেককে ছোঁয়ার? আমার ধারে কাছে আসারও সাহস করবেন না। দারোয়ান, দারোয়ান। দারোয়ান ছুটে এসে বলল, জি ম্যাডাম বলুন। দারোয়ান,
বের করে দিন এই লোকটাকে, আর কোনো দিন এখানে ঢুকতে দেবেন না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। কিন্তু ম্যাডাম উনি তো আপনার স্বামী। উনি আমার কেউ না, আর আমি তোমাকে বলছি তো ওনাকে বের করে দিন। আয়াতের চোখে স্পষ্ট জল দেখা যাচ্ছে। চোখের জল মুছে মেহেককে বলল। থাক, আমি চলে যাচ্ছি। আয়াত চোখ মুছতে মুছতে চলে যায়। মেহেক দৌড়ে মেকআপ রুমে ঢুকে পড়ে, সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলল, আর দরজা লাগিয়ে কাঁদতে লাগে। চাইনি তোমাকে অপমান করতে, কিন্তু আমি তোমার কাছে ফিরতে চাই না, আর কষ্ট পেতে চাই না। এই হাত দিয়ে তোমাকে আমি চড় মারলাম। বলি হাতটা আয়নায় মারলো, এত জোরে মারলো আয়না ভেঙে কাঁচগুলো মেহেকের হাত ফুটে রক্ত বের করে দিল। আজ এই কষ্ট কিছুই না মেহেকের কাছে। ওইদিকে আয়াত বাইরেতে গিয়ে চেঁচামেচি শুরু করে দেয়। আয়েশা, 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 কোথায় তুমি? বেরিয়ে এসো। আয়েশা আয়াতের সামনে এসে বলল। কি হয়েছে আয়াত, এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? ঠাস করে একটা চড় মেরে দিল আয়াত আয়েশাকে, আর চেঁচিয়ে বলতে লাগলো মেহেকের সব কথা। তুমি আমাকে মিথ্যা ছবি দেখিয়ে মেহেককে অপমান করিয়েছো আমাকে দিয়ে। ছি! আয়াত, আমি যা করেছি সবটা তোমাকে ভালোবেসে। কি আমাকে ভালোবেসে? ভালোবাসা শব্দটা তোমাকে মানায় না, বুঝেছো? তোমার কথা শুনে আমি মেহেককে কত কষ্ট দিয়েছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। না, ও কোথাও যাবে না। ও এই বাড়ির হবু বউ। তুই যদি ওকে এই বাড়ি থেকে বের করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা কানে বেশি আসতে আয়াত পেছনের দিকে তাকিয়ে দেখে তার মা। আয়াত আর একটা কথাও না বলে চলে যেতে নিয়েও আবার দাঁড়িয়ে গিয়ে বলল, আমার স্ত্রী শুধু মেহেক। আমার জীবনে মেহেক ছাড়া কাউকে আমি আসতে দেব না। মেয়েকে জায়গা নিতে কাউকে দেব না। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে ঢুকে গেল আয়াত। অন্যদিকে মেহেক শুটিংয়ে ব্যস্ত। মেহেকের করা সিনেমার প্রোমো বেরিয়েছে। প্রোমো দেখেই দর্শক পাগল, তাই কাল মেহেক গীতাঞ্জলি হলে যাবে। ওখান থেকে বরণ করে নেবে বড় বড় নেতারা। পরের দিন মেহেক খুব সুন্দর করে সেজেছে। খোলা চুল, লাল শাড়ি, লাল লিপস্টিক, চোখে কাজল। আজ দর্শক মেহেককে দেখে পাগল হয়ে যাবে। ঝলমলের রাতে জোনাকি পোকার আলো, পূর্ণিমার রাতের আলো। মেহেকের গাড়ি গীতাঞ্জলি হলের কাছে এসে থামলো। চারিদিকে মেহেকের ফ্যানরা মেহেকের সাথে দেখা করার জন্য খেপে যাচ্ছে, আর গার্ডরা তাদের আটকাচ্ছে। মেহেক গাড়ি থেকে নেমে গীতাঞ্জলি হলে ঢুকে। রিসাপ আয়াতকে আগে থেকে ওখানে নিয়ে এসেছে। দূর থেকে আয়াত মেহেককে দেখছে আর চোখে পানি ফেলছে। মেহেক গিয়ে একটা রুমে বসলো, আর তখন আবির মেহেকের কাছে এসে বলল, কিরে চল, শো শুরু হয়ে গিয়েছে। ওকে চল। মেহেক যাই তো একটা কথা বলে। স্টেজে রিসাপ, আবির আর আয়াত আছে, মানে মেহেকের পেছনে আর কি। রিসাবের পেছনে আয়াত দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে আয়াতকে খুব জোরে কেউ ধাক্কা দেয়, আর আয়াত মেহেকের কাছে এসে মেহেকের সাথে ধাক্কা লাগে। দুজনে পড়ে যায়। মেহেক উঠে আয়াতের কলার ধরে ঠাস ঠাস করে চরের উপর চর মারতে থাকলো, আর চেঁচিয়ে বলল, লজ্জা করে না আপনার? এত অপমান করার পরেও মুখ উঠিয়ে এখানে চলে আসছেন। আপনাকে কতবার বলেছি আমার সামনে আসবেন না, তাও চলে এসেছেন। লজ্জা বলে কিছু নেই দেখছি। আপনার মুখ দেখতে আমার ঘৃণা লাগে, বুঝেছেন? ছি, আপনি নাকি কলেজের স্যার, আপনার চরিত্র এই। ছি, আপনার নিজেরই তো চরিত্রের ঠিক নেই, আবার অন্য কাউকে বলেন কোন মুখে? লজ্জা থাকা দরকার। কাকে কি বলছি? আপনার তো আবার লজ্জা বলে কিছুই নেই। কি ভেবেছিলেন এখানে এসে আমার গায়ে পড়লে আমি আপনাকে স্বামী বলে সবার সামনে পরিচয় দেব, তাই তো? ভাবলেন কি করে আপনার মতো কাপুরুষকে আমি আমার স্বামী বলে পরিচয় দিব? আয়াতের চোখে জল টলটল করছে। চোখের পাতা একটু নড়েচড়ে উঠলে টপ করে জলটা পড়ে যাবে। আয়াত এবার মেহেকের দিকে তাকিয়ে বলল, পরিচয় না দিলেও আমি তোমার স্বামী, এটা তো মিথ্যা না? আইনত এখনো তুমি আমার স্ত্রী। ওকে, তাহলে সেটারও ব্যবস্থা করছি। আয়াত মেহেকের হাত ধরে নিয়ে বলল, আর কত কষ্ট দেবে মেহেক? প্লিজ আমাকে ক্ষমা করো, আমি যে মরেও শান্তি পাবো না। মরার কথাটাই মেহেকের বুকটা কেঁপে উঠল। ছাড়ুন আমার হাত। গার্ড আয়াতের কাছে যেতে গেলে আবির আর রিসাপ আটকায়। মেহেক, এই হাজার হাজার লোকের সামনে তোমার পা ধরে আমি ক্ষমা চাইবো। মেহেক প্লিজ ফিরে এসো। তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব। প্লিজ মেহেক। আয়াত মেহেকের পা ধরতে গেলে মেহেক দূরে সরে গিয়ে বলল, চলে যান, চলে যান বলছি। হাজার হাজার লোক দেখছে। আয়াতকে দেখে সবাই হাসাহাসি করছে, কিন্তু মেহেকের বুকের ভেতর যে কি তোলপাড় চলছে একমাত্র সেই জানে। না চাইতেও আয়াতকে সে এত অপমান করলো। মেহেক ছোটে একটা রুমে চলে যায়। আয়াতও চলে যায় সেখান থেকে। রিসাপ আর আবির মেহেকের পেছনে ছুটে যায়। গিয়ে দেখে মেহেক সোফায় বসে কাঁদছে। রিসাপ বলল, আর কত কষ্ট নিজেকে আর আয়াতকে দিবি বল? চুপ কেন? শান্তি হয়েছে এবার? হাজার হাজার লোকের সামনে নিজের স্বামীকে অপমান করলি, শান্তি তো? রিসাপ আবিরকে ইশারা করলো। আবির কিছু ছবি মেহেকের হাতে দিয়ে বলল, দেখ। ছবিগুলো দেখে মেহেক খেপে গেল আর চেঁচিয়ে বলল, ছি, আমার কাছে ক্ষমা চেয়ে এখন অন্য মেয়ের সাথে ফুর্তি করছে। ওই শয়তানটার চরিত্র, তাহলে ওর আসল রূপ এটা? আমার কাছে এবার পরিষ্কার যে উনি একটা চরিত্রহীন লোক। আজই আমি ওনার থেকে ডিভোর্স নেব।
রিসাব ঠাস করে মেহেককে চড় মারলো। মেহেক গালে হাত দিয়ে রিসাবের দিকে হা করে তাকিয়ে আছে। রিসাব রেগে গিয়ে বলল, ঠিক এই রকম আয়াত করেছিল যেমনটা তুই করলি আজ। মেহেক কান্না ভরা সুরে বলল, কি করব ভাই, আমি অনেক অনেক ভালোবাসি, হারানোর ভয় ছিল, আর আজ দেখো ওকে তো আমি হারিয়েই ফেললাম। আচ্ছা, বিশ্বাস করিস তো ওকে? করি, কিন্তু এই সব দেখার পর কি করে আর বিশ্বাস করব বলো বলো তো? এই ভয়টাই করতাম আমি। বলেই কাঁদতে লাগলো। রিসাব এবার মেহেকের মাথায় হাত বুলিয়ে বলল, বলে আমরা যখন কাউকে খুব বেশি ভালোবেসে ফেলি তখন তাকে হারানোর ভয়টা বেশি হয়ে যায়। তাই আমরা যখন ভালোবাসার মানুষটির জন্য কোনো নেগেটিভ দিক দেখি, বুকের মধ্যে এক অদ্ভুত তোলপাড় শুরু হয়ে যায়। আর ভালোবাসার মানুষটিকে অনেক কথা শুনিয়ে দিই। সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না আমরা কাকে কি বলছি। ভালোবাসা এমনই রে, আমার প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে কি না কি করে বসি। আয়াতেরও অবস্থা ঠিক এমনই, তোকে ও অন্য কারো সাথে সহ্য করতে পারে না। সেই দিন সিঙ্গাপুরে যা হয়েছে সব আয়েশার জন্য। আয়েশা তোর আর আমার নেগেটিভ ছবি দেখিয়েছে আয়াতকে, আর এই জন্যই আয়াত তোকে এত কথা শুনিয়েছিল। এই ছবিগুলো নেগেটিভ কম্পিউটার দ্বারা আয়াত আর অন্য মেয়েদেরকে এক করা হয়েছে, আর এটা আবির করেছে তোকে বোঝানোর জন্য। ভাই আমাকে প্লিজ আয়াতের কাছে নিয়ে চলো, প্লিজ ভাইয়া, আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে, প্লিজ ভাইয়া। হ্যাঁ চল। অন্যদিকে আয়াত রাস্তায় অন্যমনস্কভাবে হাঁটছে আর আপন মনে বলছে, মেহেক যদি আমার জীবনে না থাকে তবে কী লাভ এই জীবন রেখে? না, আমি আর এই জীবন রাখবো না। আমি খুব খারাপ একজন মানুষ। মেহেক যা বলেছে ঠিক বলেছে। আমার মুখ না দেখে যদিও খুশি হয় তবে তাই হোক। ভালো থেকো মেহেক। আমি তোর হতে চাই মেহেক, এই জন্মে না হলেও পরের জন্মে আমি তোর হতে চাই। একটা লরির মুখোমুখি আয়াত চলে আসে আর লরির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। কিছুক্ষণের মধ্যে লোক জড়ো হয়ে যায়। অন্যদিকে মেহেক আয়াতের কাছে আসার জন্য সুন্দর করে সেজে গোলাপ ফুল হাতে নিয়ে হঠাৎ চুড়ি পরতে গিয়ে চুড়িগুলো ভেঙে পড়ে গেল। মেহেকের মনে হু ডাকছে। কিরে, কি হলো? রেডি তো? আবিরের ডাকে হুঁশ ফিরল মেহেকের। দেখো না চুড়িগুলো এমনি এমনি ভেঙে গেল, মনটা বড্ড অস্থির লাগছে রে। আয়াতের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে, চল। আবির আর রিসাবের সাথে যাচ্ছে মেহেক। হঠাৎ রিসাবের কল আসে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ইমরা, আয়াতের বোন। আবির তাড়াতাড়ি করে ফোনটা তুলে বলে, হ্যালো ইমরা, বলো। ইমরা কাঁদতে কাঁদতে বলল, আবির, ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ তুমি ভাবিকে খবরটা দিও। ডাক্তার বলল অবস্থা খুব খারাপ। ওকে ওকে, তুমি শান্ত হও, আমি আসছি। আবির ফোনটা কেটে দিয়ে চুপ করে গেল। মেহেক অস্থির হয়ে জানতে চাইল, আবির কি হয়েছে? ইমরা কেন ফোন করেছিল বল? কি রে আবির বল, আমার আয়াত ঠিক আছে তো? কারো কিছু হয়েছে নাকি? চুপ করে থাকিস না, বল প্লিজ। মেহেক, আয়াতের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো নেই। না, এটা হতে পারে না। মেহেক কান্নায় ভেঙে পড়ে। হসপিটালে আয়েশা, আয়াতের ফ্যামিলি সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। মেহেক ঢুকেই আগে রুমের দরজার সামনে দাঁড়ায়। কেউ মেহেকের সাথে কথা বলছে না। হঠাৎ আয়াতের মা বলল, তুই এখানে কেন এসেছিস? আমার ছেলেকে খেয়ে শান্তি হয়নি তোর? মেহেক কোনো কথাই কান দেয় না। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে আসতেই মেহেক জিজ্ঞেস করলো, ডাক্তার উনি কেমন আছেন? উনি ভালো হয়ে যাবেন তো? ওনার অপারেশন হয়ে গেছে, কিন্তু ওনার অবস্থা ভালো নেই। সবটা আল্লাহর উপর ছেড়ে দিন। 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরলে তো খুব ভালো, না হলে আমাদের কিছু করার থাকবে না। ডাক্তার আমি ওনার সাথে একবার দেখা করতে চাই। এখন দেখা করার পারমিশন দিতে পারবো না। ডাক্তার প্লিজ, ডাক্তার একবার। ওকে। মেহেক দরজা খুলে ঢুকতে গেলে আয়েশা এসে ওর হাত ধরে বলল, আয়াতের কাছে তোমাকে আমি যেতে দেব না। মেয়ে কিছু না বলে আয়েশার হাত মুচড়ে ধরলো আর দাঁতে দাঁত চেপে বলল, তুই কে আমাকে আটকানোর? তোর সাথে আমার হিসেব বাকি আছে, পরে দেখে নেব। এখন আগে আয়াতকে সুস্থ করে তুলি। হাতটা ছেড়ে দিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখে আয়াত বেডে শুয়ে আছে। মেহেক আয়াতের অবস্থা দেখে ঠাই দাঁড়িয়ে রইল। মুখ ফুটে কোনো কথা বের হচ্ছে না, তবে চোখ থেকে বন্যা বয়ে যাচ্ছে। মেহেক নিজেকে আর আটকাতে পারল না, ছুটে গিয়ে আয়াতকে জড়িয়ে ধরল আর আয়াতের বুকে মুখ গুজে নিঃশব্দে কাঁদছে। এভাবে কিছুক্ষণ কান্নার পর মেহেক আয়াতের বুক থেকে মাথা উঠিয়ে চোখে জল মুছে বলল, এই উঠুন উঠুন বলছি, কত কষ্ট দেবেন আমাকে? আপনি বোঝেন না আমার কত কষ্ট হয় আপনাকে ছাড়া থাকতে? প্লিজ উঠুন, আর কোনোদিন আপনাকে কষ্ট দেব না আমি, প্লিজ স্যার উঠুন। মেহেক আবারও কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। এবার আয়াতের দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে চুমু খেয়ে বলল, ভালোবাসি অনেক, আমি যে তোর হতে চাই পাগল, ফিরে আয় না। সরি, আপনাকে তুই বলে ফেললাম, আর বলবো না, সরি কান ধরছি, প্লিজ ফিরে আসুন আমার কাছে প্লিজ।
প্রায় রাত 12টা। মেহেক আয়াতের কাছে বসে থেকে ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে চোখ খুলে আয়াত মেহেককে তার বুকে দেখতে পায়। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই মেহেক নড়ে চড়ে উঠল। মেহেকের ঘুম ভেঙে গেল। আয়াত ইচ্ছা করে চোখ বন্ধ করে নেয়। মেহেক চোখ খুলে দেখে আয়াতের এখনো জ্ঞান ফেরেনি। মেহেক আয়াতের কপালে চুমু খেয়ে 2 হাত আয়াতের গালে দিয়ে বলল, অনেক ভালোবাসি আপনাকে, বিশ্বাস করুন প্লিজ। তাড়াতাড়ি আপনি চোখ খুলুন, আর কোনো দিন ছেড়ে যাব না আমি। আপনার কিছু হলে আমিও নিজেকে আয়াত মেহেককে কথাটা বলতে না দিয়ে হাত দিয়ে মেহেকের মুখটা বন্ধ করে দিল। মেহেক বড় বড় চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে, আর মনটাও খুশিতে নাচছে। আয়াত আস্তে আস্তে বলল, ভুলেও আর কোনোদিন এই কথা বলো না। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, বুঝেছো? আমি তোমার ছিলাম, তোমার আছি আর থাকবো। মেহেক আর কিছু না বলে আয়াতকে জড়িয়ে ধরলো। আয়াতও এক হাত দিয়ে মেহেককে জড়িয়ে ধরলো। মেহেক কিছুক্ষণ পর বাইরে গিয়ে রিসাপার আয়াতের বাবা এখানেই ছিল। ওদের বলল, বাবা, ওনার জ্ঞান ফিরেছে। সত্যি ওর জ্ঞান ফিরেছে? আয়াতের বাবা আয়াতের সাথে দেখা করে বাড়ির লোকজনকে জানিয়ে দিল আয়াতের জ্ঞান ফিরেছে। সকাল হতেই মেহেক বাড়িতে যায়, আবিরের বাড়িতে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আয়াতের জন্য হালকা কিছু রান্না করে। মেহেক রুমে শাড়ি পরছে, তখনই মিষ্টি এসে বলল, মাম্মাম, আমিও যাব তোমার সাথে। না মাম্মা, তুমি না আমার ভালো মেয়ে, ওখানে যেতে হয় না বাচ্চাদের। আমি তোমার ভালো মেয়ে, ওকে? আমাকে পরে নিয়ে যেও। মেহেকের মা রুমে ঢুকে বলল, আয়াত কেমন আছে? ভালো আছে। ওদের বাড়ির লোকজন তোকে কিছু বলেনি তো? বলতে ছাড়েনি, তবে আমিও ছাড়িনি, অনেক কিছু শুনিয়েছি। ঠিক আছে, তুই যা, এখন দেরি হয়ে যাবে। মেহেক হসপিটালে যায়। আয়াতের রুমে যেতেই দেখে আয়েশা আয়াতকে জড়িয়ে ধরে আছে। আয়াত আয়েশাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেহেক রেগে গিয়ে আয়েশাকে আয়াতের বুক থেকে তুলে বাইরে এনে ঠাস ঠাস করে চরের উপর চর মারে। আয়েশা মেহেককে চর মারতে গেলে মেহেক ওর হাতটাই মুচড়ে ধরে আর বলে, তো সাহস হয় কি করে আমার বরকে জড়িয়ে ধরার, আবার আমাকে চর মারতে আসিস? শাকচুন্নি, তোকে আজ আমি মেরেই ফেলবো। আয়েশার হাতটা ছেড়ে দেয় মেহেক। আয়েশা রেগে গিয়ে বলল, ও আমার হবু বর। তুই কে? তুই কেউই না, আমার সাথে ওর এঙ্গেজড হয়ে গেছে। আয়াত রাজি ছিল না ঠিক, কিন্তু মামুনির নাটকের কারণে ও সব করতে রাজি হয়েছে। এমনকি কিছুদিন পর মামুনির নাটকের জন্যই ও আমাকে বিয়ে করবে। তোর সাথে শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, আমার সাথে ওর বিয়ে হয়েছে। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে সারা জীবন একে অপরের বুকে হৃদয়ে থাকবো বলে কথা দিয়েছি। 7 জন্মের ভালোবাসা আমাদের, এত সহজে কি করে ছেড়ে দিই বল? আর একজন বিবাহিত পুরুষকে তুই বিয়ে করবি কি করে? আমি যদি আয়াতকে ডিভোর্স দিই তবেই তুই ওকে বিয়ে করতে পারবি, কিন্তু আমি তো তা করব না। তাহলে কি করবি এখন? আয়েশা রেগে চলে যায় ওখান থেকে। মেহেক হাসতে হাসতে আয়াতের কাছে যায়। আয়াত মেহেককে হাসতে দেখে বলল, কি ম্যাডাম, কি করলো ওর সাথে? যা করেছি, আপনাকে জানতে হবে না। আর শুনুন, আপনার মা যে এরকম একটা জঘন্য কাজ করতে পারে আমি কোনোদিন ভাবিনি। কেন, কি করেছে? মেহেক সবটা বলল। ছি মা, এমন? ছাড়ুন, আমাকে ক্ষমা করেছেন তো? পাগলি করেছি। মেহেক আয়াতকে জড়িয়ে ধরে। কিছুদিন পর আয়াতকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। মেহেক আয়াতকে গাড়িতে বসিয়ে রিসাবের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ মেহেকের দিকে একটা গুলি তাক করে আসে। মেহেককে রিসাব ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুলিটা একটা গাছে লাগে। সঙ্গে সঙ্গে গার্ড ছুটে যায় যেদিক থেকে গুলিটা এসেছে সেদিকে। মেহেক, ঠিক আছিস তো তুই? ভাই ঠিক আছি, তবে এটা কে করতে পারে? গার্ড গেছে তো, তুই গাড়িতে বস। গাড়িতে বসতেই আয়াত মেহেককে জড়িয়ে ধরে। কি হলো? তোমার কিছু হয়নি তো মেহেক? কিছু হয়নি, দেখুন আমি ঠিক আছি। ওরা থানায় যায়। থানায় গিয়ে সব কথা বলে পুলিশকে। গার্ডরা আক্রমণকারীকে ধরে থানায় নিয়ে আসে। পুলিশ তাদের জিজ্ঞেস করে কে এসব করতে বলেছে। তারা নাম বলে দেয় আয়েশা। আয়াতের বাড়িতে গিয়ে পুলিশ আয়েশাকে গ্রেফতার করে আর সারা জীবনের জন্য জেল হয়। ওর সাথে আয়াতের মায়েরও। মেহেক আয়েশার সাথে জেলে দেখা করতে গিয়েছে। তুমি এখানে কেন? দেখতে এসেছে তোমরা কেমন আছো। দেখা হয়েছে, এবার যাও। ভাঙবে, তবুও মচকাবে না। জেলে এবার চাক্কি পিসিঙ্গি অ্যান্ড পিসিঙ্গি। খুব শখ ছিল না তোমার বেবি আয়াতের বউ হওয়ার? এবার এখানে বসে স্বপ্ন দেখো কেমন। সারা জীবন তো এইখানেই থাকতে হবে, তাই স্বামী সংসারে এই জেলটাকেই ভাবো কেমন। বাই বাই মাদার ইন ল। মাম্মা, আমি তোমার কাছে ঘুমাবো। মিষ্টি, তুমি আজ আমার কাছে ঘুমাবে? ভাই মনে আছে তো, কাল তোমার বিয়ে আমার মিষ্টি ননদের সাথে। আর একটা বিয়ে আছে না? কার? বলে গেলে, ঈশ্বরী আর আবিরের।
ভুলেই গেছিলাম। চাঁদনি রাত, জোনাকি পোকার আওয়াজ, আর ভালোবাসার মানুষ দুটি কাছাকাছি। মেহেক আয়াতের বুকে শুয়ে আছে। আয়াত মেহেকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কোনোদিন আর হারাতে দেব না তোমায়। আমিও ভালোবাসি। আমিও ভালোবাসি। কত বাধা পেরিয়ে 5 বছর পর ভালোবাসার মানুষ দুটি এক হলো। দোয়া করবেন আয়াত আর মেহেকের জন্য। সমাপ্ত।